শাহিন বাবা, শাহিন। কি হয়েছে আম্মু? কিছু হয়নি আব্বু, ফজরের আজান দিয়েছে, উঠে পড়ো আর নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসো। আব্বু কি উঠেছে? হ্যাঁ বাবা, অনেক আগেই উঠে ড্রয়িং রুমে বসে আছে। শাহিন দ্রুত উঠে বাথরুমে যায়, ফ্রেশ হয়ে তার বাবার সাথে মসজিদে নামাজ পড়তে যায়। আর শাহিনের আম্মু বাসাতেই পড়ে। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দিই, গল্পের নায়কের নাম শাহিন, বাবা মায়ের একমাত্র সন্তান। তবে এসএসসি পাশ করে কলেজে অ্যাডমিশন নিয়েছে, আজ তারই রেজাল্ট বের হবে। শাহিন ওর আব্বুর সাথে নামাজ পড়ে বাসায় এসে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। শাহিন নিজের রুমে গিয়ে ল্যাপটপ চালু করতে সোজা ডার্ক ওয়েবসাইটে ঢুকে নিজের আইপি অ্যাড্রেস লুকিয়ে রেখে বাংলাদেশের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পড়ে এবং নিজের রোল দিয়ে সার্চ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কম্পিউটার সায়েন্স বিষয়ে। শাহিন খুশি হয়ে নিজের ওয়েবসাইট নিজেই হাইড করে ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। দুপুর 12টায় শাহিনের ফোনে মেসেজ আসে। শাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে শুনে শাহিনের আব্বু আম্মু অনেক খুশি, কিন্তু শাহিন থাকে বগুড়ায়। এখন তাকে তার আব্বু আম্মুকে ছেড়ে ঢাকায় যেতে হবে। কিন্তু আম্মু, আমি তোমাদের ছাড়া ওখানে থাকবো কিভাবে? একটা কথা তো জানিসই বাবা, ত্যাগেই রয়েছে প্রকৃত সুখ। আজ তুই আমাদের ছেড়ে গিয়ে পড়াশোনা করবি, ঠিক তারপরই তোর জন্য সুখ আসবে। আর তোমার তো টেনশন নেই বাবা, আমি তোমাকে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে দেব, যেখানে তুমি একা থাকবে এবং নিজে রান্না না পারলে আমি বুয়াও ঠিক করে দেব। আরে না, বুয়ার দরকার নেই, আমি একাই খেতে পারবো। কিন্তু আমাকে একটা গেমিং বা অ্যাপেল ল্যাপটপ কিনে দিতে হবে। আগেরটা কি হলো? আম্মু, তুমি বোঝো না কেন? একটা আমি নিজের পড়াশোনার কাজে ব্যবহার করব, আর একটা আমি বিভিন্ন ব্যক্তিগত কাজে ব্যবহার করব। ঠিক আছে বাবা, তাই হবে, তোকে আমি নিয়ে দিব নতুন অ্যাপেল ল্যাপটপ। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, মন দিয়ে পড়াশোনা করবি আর সহজে রাখবি না। যখন দেখবি না রেগে উপায় নেই, ঠিক তখনই মুখ খুলবি এবং প্রতিবাদ করবি। হয়েছে জনাব, সকালে আমরা কেউই খাইনি, ক্ষুধা পেয়েছে, চলুন খাওয়া দাওয়া করা যাক। শাহিন ওর আব্বু আম্মুর সাথে খেতে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গোসল করতে যায়। গোসল শেষ হলে নিকটবর্তী মসজিদে সালাত আদায় করে আবারও বাসায় আসতে নেবে, ঠিক তখনই শাহিনের চোখ যায় একটা মেয়ের দিকে। একটা ছেলের সাথে হাত ধরে হেসে হেসে চলে যাচ্ছে। শাহিন দ্রুত ওদের কাছে যেতে থাকে, কারণ মেয়েটা হলো নীরা, শাহিনের গার্লফ্রেন্ড। নীরা, এই ছেলেটা কে? নীরা কিছুটা ঘাবড়ে যায়, তারপর আরে এমনি ফ্রেন্ড হয়, তুমি এখানে কেন? আরে নীরা শোনা, মিথ্যা বলছো কেন? এই যে ব্রো, নীরা আমার গার্লফ্রেন্ড, বুঝতে পেরেছো? কিন্তু তুমি এসব জিজ্ঞাসা করছো কেন? আরে না ভাই, নীরা আর আমি একই সাথে স্কুলে পড়তাম। যাই হোক নীরা, তুই যে প্রেম করিস এটা আগে বলিসনি কেন? ট্রিটের ভয়ে? নীরার হয়ে আমি ট্রিট দেব, চলো। না ভাইয়া, আরেকদিন। আম্মু বাসায় আছে, আমি গেলে একসাথে খাবো, আসি। শাহিন দ্রুত নীরার সামনে থেকে চলে আসে, আর আসার সময় নীরার চোখের দিকে তাকিয়েছিল শাহিন। যে চোখে শাহিনকে দেখে তখন ভয়ের কারণ ছিল, হয়তো শাহিন সত্যি কথা বলে দেবে। সেখানে শাহিনের মুখ থেকে এমন কথা শুনে নীরা কিছুটা হাফ ছেড়ে বাঁচে। শাহিনের চোখ দিয়ে পানি গাল বেয়ে মাটিতে পড়ার আগে শাহিন গাল থেকে পানি মুছে ফেলে স্বাভাবিকভাবে বাসায় যায়। ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে, ঠিক তখনই বাবা শাহিন, শোনো, আগামীকাল তুমি ঢাকা যাচ্ছ। আমি ড্রাইভারকে বলে দিয়েছি সব, সে তোমাকে রেখে আসবে, চাইলে গাড়িটাও নিয়ে যেতে পারো। বাবা, এই গাড়িটা তোমার পছন্দের, এটা আমি নিব না। আর এখন ওসবের দরকার নেই, আমি আগামীকাল তবে যাব। সাবধানে থাকবি আর কারো সাথে মারামারি করবি না, মনে রাখিস একটা কথা, বোকারা গায়ে হাত দেয় আর ব্রিলিয়ান্টরা তাদের মেধা দিয়ে শত্রুকে ঘায়েল করে। হ্যাঁ আম্মু। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই শাহিনের আব্বু শাহিনকে নতুন ল্যাপটপ দিয়ে চলে যায়। পরের দিন শাহিন উঠেই রেডি হতে থাকে। আজ শাহিনকে যে চলে আসতে হবে ঢাকায়। দুপুরে খাওয়া দাওয়া করে শাহিন রুম থেকে ব্যাগ নিয়ে বের হয়, সাথে দুটো ল্যাপটপ আর একটা বাটন ফোন। শাহিন ওর আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে ঢাকার উদ্দেশ্যে। শাহিন গাড়িতে বোরিং টাইম নষ্ট না করে দ্রুত নিজের ল্যাপটপ বের করে ডার্ক ওয়েবসাইটে প্রবেশ করে। ঠিক তখনই শাহিনের কাছে একটা মেল আসে। শাহিন সাবধানের সহিত মেল ওপেন করতে দেখতে পায় 10 ওয়ার্ডের একটা মেল। শাহিন পড়তে থাকে। হ্যালো মিস্টার ডেভিল, আমি ডেভিল কুইন।
তোমার হ্যাকের দক্ষতা আমি অনেক আগে থেকেই লক্ষ্য করে আসছি। এমনকি আমি এতটা দক্ষ হ্যাকার হয়েও তোমার ওয়েবসাইটেই আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। তবে হ্যাঁ, তোমাকে আমি কাজে লাগাতে চাই। আমি খবর পেয়েছি আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাংকে বিশাল অঙ্কের টাকা রয়েছে, যা এক প্রকার ধনীরা গরিবদের রক্ত চুষে নিয়ে জমিয়েছে। যা আমি চাই সেই টাকা আবারও যেন গরিবদেরকে দিতে পারি। এতে তোমার দরকার। শাহিন মেল পড়ে মুচকে হেসে ফেলে। মেয়েটি খুবই চালাক। সে চাইছে ব্ল্যাকের টাকাগুলো শাহিনের মাধ্যমে নিয়ে কোনো রকমে দোসরা শাহিনকে দিতে পারলেই সে নিরাপদ। শাহিন সেই মেলের রিপ্লাই দেয়, দেখুন ডেভিল কুইন, আমি জানি না আপনি কে, তবে আমি স্কুলে পড়তে স্যারেদের কাছে শুনেছিলাম নিজের কাজ নিজে করাই ভালো। কারণ তুমি যদি অন্য কাউকে দেখাও বা শিখিয়ে দাও, তবে দেখবে তোমার শিখিয়ে দেওয়া ছেলেটি একসময় তোমাকে খোঁটা দেবে। কারণ সে তোমার থেকে ধারণা নিয়ে তোমার কাজটাই সে তার মতো করে করবে। ঠিক তেমনই আপনি চাচ্ছেন আমাকে ব্যবহার করে টাকাগুলো হাতিয়ে নিতে, এবং পরে আপনি নিজেই আমাকে ধরিয়ে দেবেন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। পরিশেষে বলবো, মিস হ্যাকার কুইন, আমাকে টক্কর দিতে এসো না। এ সময় ভালো হয়ে যাও, নয়তো আমি যদি একবার রেগে যাই তখন কতটা ভয়ঙ্কর হতে পারি তা তোমার ধারণার বাইরে। শাহিন মেসেজটা লিখে সেন্ড করে। ব্যাগ থেকে কাবাব বের করে ড্রাইভারকে কয়েকটা কাবাব দিয়ে নিজে খেতে থাকে। ঠিক তখনই আবারও ল্যাপটপে নোটিফিকেশনের শব্দে কেঁপে ওঠে শাহিন। মনিটরের দিকে তাকিয়ে দেখে কিছুই নেই ল্যাপটপে। শাহিন বুঝে যায় ল্যাপটপ হ্যাক করেছে কেউ, কিন্তু শাহিন টেনশন নেয় না, কারণ শাহিনের এমন কোনো তথ্যই নেই নতুন ল্যাপটপে, এমনকি ছবিও দেওয়া নেই। শাহিন মেল ওপেন করে। তোকে আমি কত করে বললাম, শুনলি না। আগে ভেবেছিলাম তুই আমার ফাঁদে পা দিবি, কিন্তু দিলি না। কী আর করব বল, তোর ল্যাপটপটাই নিজের দখলে নিলাম। পারলে নিজের তথ্যগুলো সুরক্ষিত করতে। সময় অনলি 1 ঘন্টা। শাহিন হেসে ফেলে পুরাতন ল্যাপটপ ওপেন করে। যে মেল পাঠানো হয়েছে তার আইপি অ্যাড্রেস কপি করে ডার্ক ওয়েবে ঢুকে পড়ে এবং বুলেট গতিতে নিজের ল্যাপটপের কিবোর্ডে টিপতে থাকে। শাহিনের এমন পাগলামোভাবে ল্যাপটপ টিপতে দেখে, বাবা কি হয়েছে, এভাবে ল্যাপটপ টিপছো কেন? কোনো বিষয়ে কি কোনো রেগে আছো? না চাচা, এমনি কাজ করছি। আর এসব তুমি বুঝবে না। দ্রুত গাড়ি চালাও, তোমাকে তো আবার বাসায় ফিরতে হবে। কথাটা বলে শাহিন আরও দ্রুত কিবোর্ড চাপতে থাকে। এদিকে ডেভিল কুইন তথা মিষ্টি শাহিনের ল্যাপটপ হ্যাক করে নিয়ে 2 মিনিট না ব্যবহার করতেই পুরো ল্যাপটপের স্ক্রিন সাদা হয়ে যায়, যা দেখে মিষ্টি অবাক হয়ে দ্রুত গতিতে কিবোর্ডে কমেন্ট দিতে থাকলেও কোনো কাজ হয় না। অবাক হয়ে সময় নষ্ট না করে দ্রুত মিষ্টি কম্পিউটারের পিসি ওপেন করে আবারও সেই অচেনা অ্যাকাউন্টে মেল পাঠানোর আগেই শাহিন ফার্স্ট মিষ্টির পিসিও নিজের দখলে নিয়ে ফেলে। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে থাকে কম্পিউটারের মনিটরের দিকে। শাহিন সব কিছু নিজের দখলে নিয়ে মিষ্টিকে মেল পাঠায়। হ্যালো মিস ডেভিল কুইন, আমাকে তো চেনেন না। যাই হোক, নিজেকে তো হাতি ভাবতেন, তবে একটা কথা কি জানেন, হাতি যতই বড় হোক না কেন, হাতির কান পর্যন্ত মশা উঠতে পারলেই পুরো হাতিকে নাচিয়ে দেখাতে পারে। সব তো নিয়ে নিলাম, তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি থাকতে একটা অন্তত ব্যাংক ডাকাতি করে দেখাও। মেসেজটা মিষ্টি পড়ে। হঠাৎ আপনি মেসেজ ডিলিট হয়ে যায়। মিষ্টি অবাক হয় না, শুধু কৌতূহল হয়ে উঠে কিভাবে একটা অপরিচিত লোক তার সব কিছু নিয়ে নিল। টেনশনে মিষ্টি আর কিছু খেতে পারে না। এদিকে শাহিন সেই ডেভিল কুইনের আইপি আর ওয়েবসাইট নিয়ে লক করে রেখে দেয়। বাবা শাহিন, কিছু কি খাবে? এই ঢাকায় যাওয়ার পর থেকে শুধু একটি হোটেলের পর বাকি 2 ঘন্টা কোনো রেস্টুরেন্ট নেই। চাচা, আম্মু আপনার আর আমার জন্য খাবার দিয়েছে, ওতেই হবে। আপনি খেয়ে নিন, আমার এখন ক্ষুধা পায়নি। শাহিন ব্যাগ থেকে একটি টিফিন বাটি এগিয়ে দেয় ড্রাইভার চাচাকে। ড্রাইভার চাচা টিফিন বাটি নিয়ে হোটেলে যায় আর শাহিন নীরার কথা ভাবতে থাকে। ক্লাসে ফার্স্ট বয় থাকার সময় নীরার সাথে শাহিনের পরিচয় হয়। নীরা ছিল ক্লাসের সুন্দরী। শাহিনেরও নীরাকে ভালো লাগতো এবং একদিন কাকতালীয়ভাবে নীরা নিজেই শাহিনকে প্রেমের প্রস্তাব দেয় এবং শাহিনও তা গ্রহণ করে। কিন্তু এই কাজটা শাহিনের বন্ধুরা কেউ ভালোভাবে নেয়নি। সব সময় শাহিনের বন্ধুরা বলতো, দেখ শাহিন তুই ভালো ছাত্র, তোর নীরার সাথে যায় না রে, তুই হয়তো জানিস না, আর জানবি কী করে বল,
তুই তো নতুন। এর আগেও নীরা ক্লাসের ফার্স্ট বয় রাফির সাথে রিলেশনে ছিল, বুঝলি? এখন রাফি নেই, তাই ওর টার্গেট তুই। শাহিন ওসব কথা হেসে উড়িয়ে দিয়েছিল। শাহিনের হেসে উড়িয়ে দেওয়া ওর বন্ধুরা ঠিকই জানতো, তবুও বলতো, কিন্তু শাহিন শোনেনি। আজ ওদের কথাগুলো খুব করে মনে পড়ছে শাহিনের। না জানি শাহিন, শামস, নাইম, নাজমুল কই আছে। ওদের কথা মনে পড়তে মন খারাপ করে ফেলে শাহিন, তবে নিজেকে মানিয়ে নেয়। ল্যাপটপ বের করে কিছুক্ষণ অরিজিৎ সিংয়ের আশিকি গানটা শুনে কিছুক্ষণ চুপ থাকে। তারপর গাড়ির সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে ড্রাইভার চাচা শাহিনকে ঘুমিয়ে থাকতে দেখে আর ডাকেনি, গাড়ি চালাতে থাকে। সন্ধে হয়ে গিয়েছে, শাহিন তখনও ঘুমিয়ে। ড্রাইভার চাচা শাহিনকে ডাক দেয়। বাবা শাহিন, পৌঁছে গিয়েছো বাবা? ও পৌঁছে গেছি। চাচা আমার ব্যাগটা একটু আনো, খুব ঘুম পেয়েছে আমার। শাহিন সোজা চলে যায় ফ্ল্যাটে। পেছন পেছন ড্রাইভার চাচা ম্যানেজারের থেকে গাড়ির চাবি নিয়ে চলতে থাকে। একেবারে 10 তলার শাহিনের ফ্ল্যাট। শাহিনকে রেখে সব কিছু বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায় ড্রাইভার চাচা। পরের দিন শাহিনের ঘুম ভাঙে ফোনের শব্দে। রাত তখন 5টা, ফজরের আজান দিয়েছে। ফোনের স্ক্রিনে দেখে শাহিনের আম্মু ফোন দিয়েছে। হ্যালো আম্মু, বলো। বাবা ফজরের আজান দিয়েছে, দ্রুত নামাজ পড়ে নাও। ঠিক আছে আম্মু। শাহিন ফোন রেখে বাসাতে নামাজ পড়ে বিছানায় বসে। এখন আর শাহিনের ঘুম ধরবে না, তাই নতুন বাসার সব কিছু দেখার জন্য হাঁটতে থাকে। ফার্স্টে কিচেনে যায়। ফ্রিজ খুলে দেখে 2টো টিফিন বাটি রাখা, সাথে ফলমূল, শাকসবজি, সব মাছ মাংস সবই রাখা। শাহিন টিফিন বাটি খুলে দেখে বিরিয়ানি রাখা, আরেকটাতে নিহারি আর খিচুড়ি। শাহিন ঠিক করে আগে খিচুড়ি আর নিহারি খাবে। যেইভাবে সেই কাজ, গ্যাসের চুলা জ্বালিয়ে সব কিছু গরম করে ফেলে আর খেতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে শাহিন ছাদে যায়। ছাদটা শাহিনের নিজের, মানে আলাদাভাবে পুরোটা কিনে নিয়েছে। শাহিন বাদে কেউ নেই। পরনের গেঞ্জি খুলে পুশ আপ করতে থাকে। কিছুক্ষণ পর পুশ আপ শেষ করে ফ্ল্যাটে ফিরে আসে আর ঘুমিয়ে পড়ে 9টার সময়। আবার ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে যেতে থাকে। বলতে গেলে সাধারণভাবে মাথার চুলগুলো ছোট ছোট, পরনে সাধারণ টি শার্ট, প্যান্ট আর পায়ে ছোটে স্যান্ডেল, চোখে গোল গোল ফ্রেমের চশমা। শাহিন কলেজ গেট দিয়ে ঢুকে এগোতে থাকে সামনের দিকে। ঠিক তখনই কয়েকটা মেয়ের কথা শুনতে পায় শাহিন। সম্ভবত একটা লেডি গ্যাং ওদের মতোই মেয়েকে হুমকি দিচ্ছে। আপু প্লিজ এমন করবেন না, ওই ভিডিওটা প্লিজ ডিলিট করে দিন। বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্স করবে আর আমরা সেটা ভাইরাল করলে দোষ? তোকে তো বলেছিলাম আমাদের একটু হেল্প কর, করলি না। কি সুন্দর অ্যাটিটিউড দেখালি, এখন কই যাবি? ঠিক বলেছিস মিষ্টি, একে ভাইরাল করে দিব। কি সুন্দর নোট পিক বয়ফ্রেন্ডকে দিয়েছে। আপু প্লিজ এমন করবেন না। বেশি কথা বলবি তো তোর রেজাল্টে কিন্তু পাবি না বলে দিলাম। কিন্তু তুই যাবি সামনে থেকে। নিতু নামের মেয়েটি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। শাহিন বুঝে যায় মেয়েটি হয়তো তার বয়ফ্রেন্ডকে কোনো রকম আপত্তিকর ভিডিও বা ছবি দিয়েছিল, যা কোনো ক্রমে মিষ্টি মেয়েটির কাছে চলে আসে। শাহিন এসব ভেবে হেসে ফেলে আর ক্যাম্পাসে না থেকে ক্লাসের দিকে যেতে থাকে, কারণ প্রফেসরকে শাহিনের আব্বু আগে থেকে বলে রেখেছিল শাহিনের কথা। শাহিন নিজের পরিচয় সর্বদা লুকিয়ে রেখে চলতে পছন্দ করে বলে সাধারণভাবেই চলে। ক্লাসে ঢুকতে শাহিন অবাক হয়ে ওঠে, কারণ পেছনের বেঞ্চে কয়েকটা ছেলে বসে আছে। সেগুলো আর কেউ নয়, শাহিনের স্কুল লাইফের বন্ধুরা। শাহিনকে এই কলেজের শামস, নাইম, নাজমুলও কিছুটা অবাক হয়ে যায় দেখে। দৌড়ে ওরা 3জন এসে শাহিনকে জড়িয়ে ধরে। শাহিনও হেসে ওদের জড়িয়ে ধরে। বন্ধু তুই এই কলেজে? চলে এলাম, তোদের কথা খুব মনে পড়ছিল তাই। দূর আলারপুত, আমরা কেউ এই কলেজে অ্যাডমিশন নিচ্ছিলাম না, কিন্তু কিভাবে যে চান্স পেলাম ভাবছি, তাও আবার আইসিটি বিভাগে। কি তোরও একই অবস্থা? এই নাজমুল, তোরও কি এমন? আমারও এমনি হয়েছে। শাহিন ওদের 3জনের কথা শুনে হেসে মনে মনে ভাবে, আরে বেটা, আমি তবে তো তোদের এই কলেজে ভর্তি করিয়েছি বুঝলি। নিজের রোল জানার পাশাপাশি তোদের রোলটাও মনে ছিল আমার। আর এই কলেজের আইপি অ্যাড্রেস বার থেকে সকল তথ্য হ্যাক করে তোদেরকে এই জায়গায় এনেছি, আর তোদের জায়গায় এই কলেজের 3জনকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বাদ দে, তোরা সামনে থেকে পেছনে বসেছিস কেন? আর বলিস না ভাই, ক্লাসে একটা হ্যাকার মেয়ে আসছে যে কিনা আমাদের সব সময় প্যারা দেয়। এটা না শুনলে রেজাল্ট পাবো না, ওটা না করলে আমাদের রেজাল্ট পাল্টিয়ে দিবে। কি বলিস এগুলো? এদিকে আয়, আমি আছি, আজ থেকে নিব শালিকে। পরে আবার পিছু ভেগে যাবি না তো? আমি কি তোদের রেখে কখনো অমন করেছি পাগল? আমি আছি, দেখবো কে তোদের কি বলে।
मेरे दोस्त शाहीन है ना इधर, तो डर किसकी। এই নাইম আর নাজমুল, ব্যাগ নিয়ে আয়, সামনে বসবো। হালার পুত, এত হিন্দি মারিস না, চুপচাপ চল সামনে বসবো। শাহিনরা সবাই সামনে দুটো বেঞ্চে গিয়ে বসে। একটু পর স্যার এসে কিছুক্ষণ শাহিনদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে ক্লাস চালিয়ে যেতে থাকে। ঠিক তখনই 4টে মেয়ে স্যারের পারমিশন না নিয়ে ক্লাসে ঢুকে সোজা শাহিনের সামনে এসে দাঁড়ায়। শাহিন কিছুটা বিরক্ত বোধ করে বলে, এই মেয়ে কে তুমি, পাশে দাঁড়িয়ে আছো কেন? এই নাজমুল, তোরা বল তো কে এরা? বন্ধু চল আমরা পেছনে চলে যাই, ক্লাস ফেচাল করে ইচ্ছা নেই। কি বললি? কেন পেছনে যাব? চুপচাপ বসে থেকে স্যারের পড়াশোনা, বুঝছিস? আই জানোয়ার, তুই কে রে? কলেজে নতুন নাকি? এই তুই কাকে কি বললি রে? কেন, তোকে বলেছি কানে শুনতে পাস না? স্যার, এই মেয়ে আমাকে গালি দিয়েছে। বাবা শাহিন, তুমি দয়া করে পেছনে গিয়ে বসো। কি বলছেন এসব স্যার? আমরা আগে এসেছি, আগে বসবো, যে পরে আসবে সে পেছনে বসবে। স্যার অসহায় দৃষ্টিতে তাকিয়ে আবার পড়াতে লাগলেন। শাহিন নাছোড়বান্দা, তাই শাহিনের বন্ধুরাও জানে, তাই তারাও বসে আছে। এই তুই উঠবি নাকি কেলানি মারবো? শাহিন মাথা তুলে মেয়েটার দিকে তাকায়, তারপর কখন থেকে দেখছি আপনি আমাকে ডিস্টার্ব করছেন। মিষ্টি কিছু না বলে শাহিনকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে শুরু করে। মিষ্টি দেখা দেখি মিষ্টির বান্ধবীগুলো শাহিনকে থাপ্পড় মারে। শাহিন থাপ্পড়গুলো হজম করে ব্যাগটা নিয়ে হনহন করে বের হয়ে সোজা কলেজের ক্যাম্পাসের মোটা আমের গাছের কাছে গিয়ে শক্ত আর 4 ইঞ্চি মোটা লাঠি নিয়ে ক্লাসে এসেই একের পর এক মিষ্টিকে মারতে শুরু করে। মিষ্টির বান্ধবীরা শাহিনকে ধরতে এলে ওদেরকেও পা থেকে শুরু করে মাথা অবধি পিটায়। তারপর ভেবেছিলাম তোরা মেয়ে, তোদের গায়ে হাত দেব না, কিন্তু কি করব বল, তোরা হলে কুত্তার জাত, তোদের না মেরে পারলাম না। এই নাজমুল, তোদেরও কি মেরেছে? দোষ। তোরা কি হিজড়া, মেয়ের হাতে মার খাবি? এই নে লাঠি, মার শালিগুলোকে, একদম সোজা করে দিবে আজ, এরপরে যেন সাহস পায় না তোদের কাছে আসার। নাজমুল শাহিনের কথা শুনে মনে হয় নিজেদের মধ্যে এতদিনে জমিয়ে রাখা রাগগুলো ঝাড়তে শুরু করে। লাঠিটা শাহিনের হাত থেকে নিয়ে উড়াধুরা মার শুরু করে। নাজমুলের দেখা দেখি শামস, নিজাম সহ পুরো ক্লাসের সবাই একের পর এক মেরে নিজের জায়গায় বসে। এই মেয়েরা বের হও ক্লাস থেকে, যত সব বাজে মেয়ে। আর বাবা শাহিন, তুমি বসো, আর বেশিক্ষণ ক্লাসের সময় নেই, পড়াগুলো দেখে নাও, আগামীকাল পড়ে আসবে। ওকে স্যার। মিষ্টি শাহিনের দিকে রাগি চোখে তাকিয়ে চলে যায়, আর শাহিন মুচকি হেসে ক্লাস করতে থাকে। ক্লাস শেষ করে বাইরে বের হতে শয়ে শয়ে গাড়ি ক্যাম্পাসে আসতে থাকে। অনেকেই বলাবলি করছিল কলেজে আবার এমপি কেন, সাথে পুলিশ। শাহিন, নাজমুল, নাইম আর শামস সবাই বসে থেকে দেখছে। একটু পর মিষ্টি গাড়ি থেকে নামে, সাথে ওর বান্ধবীগুলো, আর একটু পর পেছন থেকে একটা বয়স্ক লোক বের হয়ে আসে, বিশাল ভুঁড়িওয়ালা। শাহিন চিনে যায় এই হলো এমপি, চাল চোর নিজাম মানে পরিচিত। মা, তোকে কে মেরেছে ডেকে নিয়ে আয়, আজ শালাকে বুঝাবো আমি কে। মিষ্টি সোজা শাহিনের কাছে এসে মুচকি হেসে, কি চান্দু, আমাকে মারা? চলো আজকে জেলে গিয়ে তোমাকে সবগুলো সুদে আসলে ফিরিয়ে দিব। শাহিন কথা না বলেই ঠাস ঠাস করে থাপ্পড় মারে মিষ্টিকে, যা দেখে নিজাম চৌধুরী রেগে শাহিনের দিকে তেড়ে আসতে নিলে পুরো কলেজ ক্যাম্পাসের ছাত্ররা শাহিনকে ঘিরে ধরে। নিজাম সাহেব সহ সকল পুলিশ ভয় পেয়ে যায়। ভাই ও আপুরা, আপনারা বলুন, এই এমপির মেয়ে ও তার বন্ধুরা কলেজে কি করতো? আরে ভাই বলো না, এই মেয়েগুলো হলো নষ্টা, দেখছো না বাবা, চাল চোর নিজাম, লজ্জা শরম কিচ্ছু নিয়ে এসেছে। আমি ভাবছি ওদের আরও একবার গণধোলাই দেওয়া উচিত। হ্যাঁ ঠিক বলেছিস। শাহিনের কথা শুনে মনে হয় সকলের রক্ত গরম হয়ে গিয়েছে। সাথে স্যাররাও যোগ দিয়ে পুরো ক্যাম্পাসের সবাই চালচোর নিজামকে পাকড়াও করে এলো পাথারি মারতে শুরু করে। পুলিশের সংখ্যা ছিল মাত্র 5 জন, আর এই 5 জন তো আর 1000 জনকে আটকাতে পারবে না। তারা কিছুটা ভয় পেয়ে দ্রুত শাহিনের কাছে যায়। তারপর, শাহিন সাহেব প্লিজ, আপনিও সবাইকে থামতে বলুন, নয়তো আমাদের চাকরি চলে যাবে। চাকরি চলে যাবে কেন? কারণটা খুব সাধারণ, এরা সরকারের লোক, এরা যা বলবে পুলিশ প্রশাসন তা ভয় করবে। বুঝেছি, কিন্তু সেটা তো পরে, আগে নিজের রাগগুলো মিটিয়ে নিন। যান, আপনিও ভিড়ের মাঝে 2-4টা লাগিয়ে আসুন। শাহিনের কথায় পুলিশরা খুশি করে মুখটা কোনো রকমে ঢেকে ভিড়ের মধ্যে গিয়ে ঢিসুম ঢিসুম করে মারতে শুরু করে। কিছুক্ষণ মারার পর, ভাই সবাই থামুন, এসব চাল চোরদের আর মেরে লাভ নেই, ছেড়ে দিন। চালচোর নিজাম ছেঁড়াফাটা মুজিব কোট পরে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে গাড়িতে বসে, সাথে মিষ্টিও। সবে শাহিনের আমার সাহসিকতা অবাক হয়ে বাহবা দিতে থাকে। শাহিন সেসবে পাত্তা না দিয়ে
ফ্ল্যাটে চলে আসে। এসে নিজের ল্যাপটপ ওপেন করতে একটা মেল চোখে পড়ে, যেটা গতকালকের সেই ডেভিল কুইনের। হ্যালো মিস্টার ডেভিল উর্ফে ডার্ক কিং, আমি দুঃখিত আমি আপনাকে না চিনেই আপনার সাথে ওসব করেছি। প্লিজ আমাকে মাফ করে দিন, সাথে আমার ওয়েবসাইটটাও দিয়ে দিবেন। শাহিন রিপ্লাই দেয়, দেখুন মিস, আমি জানি না আপনি কে, তবে হ্যাঁ একটা কথা, ডার্ক ওয়েবসাইটের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকটাও আছে। তাই আপনাকে আমি একটা কথা বলবো, যেটা হলো কখনোই অন্যের সম্পর্কে না জেনে কোনো কাজ করবেন না। আর কি বললেন, গরিবের টাকা লোকে ভাগ করছে? তবে শুনুন, যারা তেলবাজ ঘুষখোর তারাই ওসব করছে। আর যদি আপনি গরিবদের জন্য কিছু করতে চান, তবে নিজের রোজগার করা টাকা থেকে একবেলা ভাত খাওয়াবেন, দেখবেন অনেক শান্তি পাবেন। আর আপনার ওয়েবসাইট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন থেকে যা করবেন ভেবে চিন্তে, সাথে ওয়েবসাইটগুলোকে ভালো কাজে ব্যবহার করতে শিখুন। পাশাপাশি আর একটা কথা, আপনার ওয়েবসাইটের সকল কিছু ফিরিয়ে দিলাম, তবে হ্যাঁ নজর থাকবে সবসময়। শাহিন মেল সেন্ড করে মেয়েটির সকল তথ্য তাকে ফিরিয়ে দিয়ে ডার্ক ওয়েব থেকে বের হয়ে আসে। এইভাবেই চলছিল শাহিনের দিন। কিন্তু কথায় আছে না, সুখ মানুষের জীবনে ক্ষণস্থায়ী। শাহিনেরও তেমনিই হলো। একদিন কলেজে যায় শাহিন। সোজা ক্লাসে গিয়ে দেখে কেউ নেই। শাহিন কিছুটা অবাক হলেও ক্লাসে গিয়ে বসে। ঠিক তখনই মিষ্টি নামের মেয়েটা ক্লাসে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শাহিনের দিকে এগিয়ে আসতে থাকে আর বলতে থাকে, কী রে, খুব বড় নেতা হয়েছিলি তাই না? আজ তো তোকে ধর্ষক বানাবো, দেখবি তোকে কেউ বিশ্বাস করবে না। দেখুন সরে গিয়ে দাঁড়ান, নয়তো কিন্তু এমন মারবো যে উঠে দাঁড়াতে পারবেন না। শাহিনের কথাটা শুনে যেন মিষ্টি আরও রেগে গিয়ে নিজের জামা নিজে ছিঁড়ে চিৎকার করতে থাকে। শাহিন মেয়েটিকে চুপ করাতে এগিয়ে গেলে হঠাৎ মেয়েটি শাহিনকে জড়িয়ে ধরে, আরও চিৎকার করতে থাকে। শাহিন উপায় না পেয়ে মেয়েটির গলা টিপে ধরার সাথে সাথে দরজা ভেঙে একে একে অনেক ছাত্রছাত্রী প্রবেশ করে। তাদের সাথে নাজমুল, শামস আর নাইমও ছিল। দেখো, তোমরা দেখো, তোমাদের কথায় শাহিনের কাছে ক্ষমা চাইতে আসলাম, আর আমাকে কিনা একা পেয়ে বাজে আচরণ করতে চেয়েছিল। কিরে জানোয়ারের বাচ্চা, তোকে তো আমার বন্ধু ভাবতেও লজ্জা হচ্ছে। শালা কুত্তার বাচ্চা, আজ থেকে তুই আমার বন্ধু নয়। তোকে কি করতাম আজ জানি না। তুই একটা মেয়ের সবচেয়ে বড় জিনিসে হাত দিতে নিয়েছিলি। ছি শাহিন, ছি, তোকে বন্ধু ভাবতেও ঘৃণা হচ্ছে। তুই আমাদের পুরনো বন্ধু বলে তোকে মারলাম না। তোর মতো ধর্ষকের জায়গা নেই এই কলেজে। শাহিন মিষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর, বাবা কি সুন্দর বন্ধু দুরা, অনেক কিছু বললি, এবার আমি বলি শোন। চোখে দেখা বিষয়টাও না অনেক সময় ভুল প্রমাণিত হয়, দেখবি। শাহিন কথাটা বলে টি শার্টের বোতাম একটা ছিঁড়ে ফেলে। নিজের ব্যাগ থেকে ল্যাপটপ বের করে ভিডিও ওপেন করতে মিষ্টি নিজের জামা ছিঁড়ে ফেলার দৃশ্য চালু হয়ে যায়, যা দেখে মিষ্টি অবাক হয়ে শাহিনের দিকে তাকায়। সাথে শামস, নাইম আর নাজমুল মাথা নিচু করে ফেলে। ঠিক তখনই একটা মাত্র ব্যক্তি উচ্চস্বরে করতালে দিতে দিতে এগিয়ে আসে। হ্যাঁ, তিনি হলেন আমিনুল স্যার। শাহিন, আমি না সবই দেখেছিলাম দূর থেকে। আর তুমি কি জানো, এসব তোমার বন্ধু আর এই ছলনাময়ীর সাজানো নাটক। জি স্যার, আমি গতকাল যখন কলেজ থেকে বাসায় ফিরছিলাম তখন দেখছিলাম আমার এই 3টে বন্ধুকে কলেজের পেছনে যেতে। তাই আমিও গিয়েছিলাম ওদের পেছন পেছন দেখতে যে ওরা কি করে। ঠিক একইভাবে তোমাকে অনুসরণ করতে গিয়ে সব শুনে ফেলি এদের চাল। আর শোনার সাথে সাথে এই ক্লাসে এসে গোপন সিসি ক্যামেরা লাগিয়ে রাখি। ভেবেছিলাম ওটা দরকার হবে, কিন্তু তুমি আসলেই নিজেকে জিনিয়াস প্রমাণ করলে নিজের টি শার্টের মধ্যে ক্যামেরা লাগিয়ে। এবং এটাও প্রমাণ করেছো প্রযুক্তি সকল কাজকে কতটা সহজ করে দিয়েছে। যাই হোক স্যার, যাদের আমি মুক্তি দিলাম তারাই আমাকে দোষী বানালো। ওদের মতো বন্ধুর কি দরকার বলুন স্যার। তবে হ্যাঁ, আজ থেকে আমিও বদলে যাব স্যার। শাহিন কথাগুলো বলে সবাইকে পাশ কাটিয়ে ফ্ল্যাটে চলে আসে আর শাহিনের আব্বুকে ফোন দেয়। হ্যালো আব্বু। হ্যাঁ বাবা বলো, কি বলবে? বাবা, আমার একটা গাড়ি দরকার। তুমি আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা পাঠিয়ে দাও, আমি একটা গাড়ি কিনবো। ওকে বাবা, আমি আজ রাতে দেব, আগামীকাল কিনে নিও। ঠিক আছে আব্বু। শাহিনের কাছে থাকা টাকাগুলো নিয়ে দ্রুত চলে যায় মার্কেটে। ঠিক তখনই শাহিনের চোখে পড়ে কয়েকটা ছেলে মেয়েদের, যারা হাত পেতে চেয়ে আছে হাজারো কোটিপতির দিকে। কিন্তু হায় আফসোস, বাচ্চাগুলোকে একটা কানাকড়িও কেউ দিচ্ছে না। শাহিনের মনটা খারাপ হয়ে যায়। নিজে পকেট থেকে 1000-এর নোট বের করে ওদের বলে,
ভাগ করে নিতে। বাচ্চা ছেলেগুলো শাহিনকে অবাক করে দিয়ে দৌড়ে চলে যায়। শাহিন ওদের পিছু পিছু গিয়ে হতভম্ব হয়ে যায়। ছেলেগুলো একটা প্রেসক্রিপশনের কাগজ এগিয়ে দিল, সাথে টাকা। দোকানদার অনেকগুলো ওষুধ দিয়ে মোট 980 টাকা রাখে। ছেলেগুলো টাকা নিয়ে শাহিনের কাছে আসে। তারপর, ভাইজান, আপনি অনেক ভালো মানুষ, নিন 20 টাকা, এটা বেঁচে গিয়েছে। আরে না বাবা, ওটা তোমার কাছে রাখো। তবে তার আগে বলো, এই ঔষধ কার জন্য? আমাদের বাবার জন্য। তিনি অসুস্থ, তাই কাজে যাইতে পারে না, ঔষধও কিনতে পারে না। তাই আমরা এখানে আসছিলাম টাকা জোগাড় করতে। ও, তোমার আম্মু কই? মা নাই, সাব্বর অসুখের কথা শুনে চলে গেছে। চলো আমার সাথে, আমি তোমার বাবার সাথে কথা বলবো। ছেলেগুলো শাহিনকে নিয়ে যেতে থাকে। পথের মধ্যে শাহিন ছেলেগুলোকে থামিয়ে রেস্টুরেন্টে থেকে অনেক খাবার কিনে হাঁটতে থাকে। ছেলেগুলো ছোট না, মাঝামাঝি আকারের একটা বাড়িতে আনে। শাহিন ওদের পেছন পেছন বাড়িতে ঢুকে দেখে বিছানায় শুয়ে আছে একটা ব্যক্তি। ছেলেগুলো লোকটার পাশে গিয়ে ডাকতে লাগলো, আব্বা, ও আব্বা, দেখো তোমার লাগে ওষুধ আনছি। এভাবে অনেকক্ষণ ডাকার পর না ওঠায় শাহিনের মনে খটকা লাগে। দ্রুত লোকটির গায়ে হাত দিয়ে ছেলেগুলোর মাথায় হাত বুলিয়ে দেয়, কারণ ছেলেগুলোর বাবা আর নেই, পাড়ি দিয়েছে পরকালের জীবনে। শাহিন ছেলেগুলোকে সাথে নিয়ে আশেপাশের স্থানীয় লোকদের নিয়ে একটা সরকারি কবরস্থানে দাফন শেষ করে বাড়ি ফিরে যাওয়ার আগে ভাবে যে বাচ্চাগুলোর কি হবে। নিজের মনের সাথে যুদ্ধ করে ঠিক করে শাহিন বাচ্চাগুলোকে নিজের সাথে নিয়ে যাবে। যেই ভাবার সেই কাজ। বাচ্চাগুলোকে নিয়ে চলে আসে ফ্ল্যাটে। আর আসার সময় অবাক হয়, অচেনা একটা লোক বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বাচ্চার আপন চাচার কোনো প্রতিক্রিয়া নেই। শাহিন বুঝে যায় বাচ্চাগুলোকে তিনি বোঝা ভাবতে শুরু করেছিলেন, আর সেই বোঝা কেউ নিয়ে যাচ্ছে এতে তিনি কিছুটা খুশি। শাহিন 3টে ছেলেকে গোসল করিয়ে দেয়, তারপর খাবার খেতে দিয়ে রুমে ঘুম পাড়িয়ে দেয়। রাতে শাহিনের আব্বু টাকা দিলে শাহিন নিজের জন্য একটা গাড়ি কিনতে পরের দিনই বাচ্চাগুলোকে নিয়ে একটা কারের শোরুমে চলে যায়। অনেক পছন্দের পর সাদা ধপধপে সাদা রঙের একটা গাড়ি কিনে ফেলে। তারপর বাচ্চাগুলোকে নিয়ে একটা শপিং মলে গিয়ে সবাইকে টি শার্ট প্যান্ট কিনে দিয়ে বাসায় নিয়ে আসে। বাবা, তোমাদের নাম কি? আমার নাম আবির, ও আমার ছোট ভাই আকাশ, আর ওর নাম এখনো আব্বা রাখেনি, তাই জানি না। ওর নাম আজকে থেকে তাইফ। ওকে। হেসে ডাকতে শুরু করে, তাইফ, এ তাইফ। কি ভাইয়া? 3জনে খিলখিল করে হেসে ওঠে। শাহিনও হাসে, কিন্তু কোথাও যেন একটা বেদনা থেকেই যায় শাহিনের মনে। মনে মনে ভাবে, না, এদের জন্য কিছু না কিছু করতে হবে। শাহিন বারবার ভাবতে থাকে সেই ডেভিল কুইনের বলা কথাগুলো। আচ্ছা, আমি যদি বড় লোকদের ব্যাংক থেকে টাকাগুলো হাতিয়ে নেই এবং এই বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করি, তবে কেমন হয়? শাহিন নিজে মনে মনে হাজারো প্রশ্ন করে, তবে কোনো উত্তর পায় না। নিজে রান্না করে বাচ্চাগুলোকে খাইয়ে নিজেও খায়। যে রুমে শাহিনের ল্যাপটপ আছে ও রুমে তালা লাগিয়ে বাচ্চাদেরকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে কলেজে যায়। তবে হ্যাঁ, আগে সে শাহিন নয়, ব্র্যান্ডের জামা কাপড় আর গাড়ি নিয়ে কলেজে প্রবেশ করে। গাড়ি থেকে নামতে সবাই শাহিনের দিকে তাকিয়ে থাকে। হয়তো অনেকে অবাক হয়ে গিয়েছে যে একদিনের শাহিনের কি হলো, এত তফাৎ। শাহিনের দিকে এগিয়ে আসে শামস, নাইম আর নাজমুল, কিন্তু সেসবে কোনো ইন্টারেস্ট নেই শাহিনের। ওদের পাশ কাটিয়ে ক্লাসে চলে যায় শাহিন। আবার ক্লাস শেষ করে গাড়ি নিয়ে আবিদদের স্কুলের সামনে যায়। আবিদদের গাড়িতে নিয়ে বাসায় চলে আসে। বাচ্চাদের দুপুরে খাবার খাইয়ে ঘুম পাড়ায় শাহিন। বাচ্চারা ঘুমালে শাহিন নিজের রুমে গিয়ে ল্যাপটপ ওপেন করে আর দেখে আবারও সেই অচেনা আইডি থেকে মেল। শাহিন দেখে, ধন্যবাদ আপনাকে আমার সব কিছু ফিরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না, তবে হ্যাঁ, একটা কথা, গরিবদের সাহায্য করতে চাইলে আমি আছি আপনার সাথে। আমি আপনাকে একটা উন্নত মানে হাই কোয়ালিটির ওয়েবসাইট দিচ্ছি, যা আমি বাদে কেউ হ্যাক করতে পারবে না। কি সত্যি? জি হ্যাঁ, সত্যি। তবে হ্যাঁ, কখনো খারাপ কাজে এইসব ব্যবহার করবেন না। আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি, বাকিটা নিজেই ঠিক করে নেবেন। ওকে, ধন্যবাদ ডেভিল। শাহিন মেয়েটিকে 8.09 একটি ওয়েবসাইট দিয়ে দেয়, যা শাহিন নিজে তৈরি করেছে। শাহিন লিঙ্কটা দিয়ে বাংলাদেশের কয়েকজন হ্যাকার খুঁজতে থাকে, কিন্তু পায় না। তবে খুঁজতে থাকে, হঠাৎ 1 মাস পর একটা হ্যাকারকে পায় শাহিন, যে কিনা বিদেশি, তবে সে বাংলাদেশে থাকে। অবশ্য আগে হ্যাকারটি শাহিনের হয়ে কাজ করতে চায়নি, কিন্তু শাহিন হ্যাকারকে বাধ্য করে তার সমস্ত তথ্যগুলোকে বাঁচাতে। হ্যালো স্টিফেন, দ্য সিসি ক্যামেরা হ্যাকার। ইয়েস মাই ডেভিল বস। খুব শীঘ্রই আমরা এই দেশকে কিনে ফেলবো, তবে তার আগে আমাদের তো একটা দল তৈরি করতে হবে। বস, ডোন্ট ওয়ারি,
আমার কাছে আরও 2টা হ্যাকার রয়েছে যারা আমারই বন্ধু। তবে বস, ওরা সবাই কানাডায়। ওকে, তুমি চলে এসো আগামীকাল আমার কাছে। বস, হ্যাকাররা তো দিনের বেলা বের হয় না। ভুল বললে স্টিফেন, হ্যাকারের 2টো রূপ থাকে। এরা দিনের বেলা খ্যাত হয়ে ঘুরে বেড়ায় আর রাতে শিকারির মতো শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুধু তফাৎ, আমরা পুরো দেশকে ঘরে বসেই হাতের মুঠোতে নেই, আর শিকারি খোলা মাঠে শিকারের পিছনে ঘুরে ঘুরে শিকার করে। বস, আমি ঠিক কোথায় আসবো? তোমার আসতে হবে না স্টিভেন, আমি নিজে যাব তোমার কাছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। নিজে একটা বাড়ি ভাড়া নাও, অবশ্যই যেন পুরনো মতো হয়। বস, আমি যেখানে থাকি এখানেই তো থাকতে পারেন। না স্টিভেন, সমস্যা হতে পারে। তোমাকে যেটা বলছি সেটা করো। ওকে বস। শাহিন ফোনটা কেটে তার বাবা মাকে ফোন দেয়। কি হয়েছে বাবা শাহিন? বাবা, তোমাকে বলেছিলাম না 3টা বাচ্চা আমার কাছে আছে, তো এদের আমি তোমাদের ওখানে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, পাঠিয়ে দে, কিন্তু কতদিন রাখবি? ওদের তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ আম্মু, করছি, তবে এখন নয়, কয়েক মাস সময় লাগবে। ঠিক আছে বাবা, তবে হ্যাঁ, এসবের জন্য যদি পড়াশোনার ক্ষতি হয় তবে কিন্তু তোকে মারবো। হবে না আম্মু, তুমি টেনশন করো না। শাহিন ফোন কেটে দেয়। সন্ধ্যায় ড্রাইভার চাচা আসে শাহিনের ফ্ল্যাটে। শাহিন আবিদদের তুলে দেয়। বাচ্চাগুলো যাওয়ার আগে কোনো রকম কান্না করেনি, হয়তো শাহিনের উপর ভরসা করে। শাহিন বাচ্চাগুলোকে বাড়িতে পাঠিয়ে দিয়ে রুমে চলে আসে। শহরের বড় বড় বিজনেসম্যানের নামের তালিকা এবং তাদের ব্যাংক ডিটেলস জানতে অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। শুধু নামের তালিকা আর কন্ট্যাক্ট নাম্বার পায়। শাহিন নাম্বারগুলো নিয়ে কিছুক্ষণ ভাবে, কিন্তু শাহিন সরাসরি নিজের ওয়েবসাইট দিয়ে কিছু করে না। একটা ফিশি লিঙ্ক তৈরি করে যেখানে কং গার্লের অ্যাড তৈরি করে। জনাব খন্দকার আলম পেশায় একজন ম্যানেজার। সারাদিন ডিউটি করে কিছুটা বিরক্ত হয়ে গেছে। মোবাইলে ফ্রি ওয়াইফাই থাকায় সব সময় তাকে অনলাইনে পাওয়া যায়। ঠিক সে সময় ম্যানেজারের ফোনে নোটিফিকেশন আসে। বিরক্ত বোধ করলেও কিসের নোটিফিকেশন দেখার জন্য লিঙ্কে ক্লিক করে, কিন্তু লিঙ্কে ক্লিক করার 5 মিনিট পরও কোনো প্রতিক্রিয়া না থাকায় বিরক্ত হয়ে লিঙ্ক থেকে বের হয়ে যে এই লিঙ্ক পাঠিয়েছে তার গুষ্টিকে ধুয়ে দিতে থাকে। খন্দকার আলম শাহিন। এদিকে শাহিন মুচকি হাসে, কারণ তার কাজ হয়ে গিয়েছে। খন্দকার সাহেবের সকল প্রকার ডিটেলস চলে এসেছে শাহিনের ল্যাপটপে। এই মুহূর্তে খন্দকার সাহেব ফোনে কিছু করছে না দেখে শাহিন দ্রুত খন্দকার আলমের আইপি অ্যাড্রেস ব্যবহার করে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইভেলের সিইও রাসেলের নাম্বারে ট্র্যাক করে ফোনের যাবতীয় সব কিছু হ্যাক করে নিয়ে দেখতে থাকে রাসেল সাহেব এখন তার স্ত্রীর সাথে কথা বলছেন। শামিমা, শুনেছো র্যাব নাকি আমাদের বাসায় অভিযান চালাবে? কি বলো এসব? এখন কি করব? ব্যাংকের পাসওয়ার্ড বলো, আমি টাকাগুলো এসব আমাদের কানাডা সুইস ব্যাংকে ট্রান্সফার করে দিই। 000824241 এই নাম্বারে পাসওয়ার্ড দ্রুত সরিয়ে ফেলো। আর বাসায় যে টাকাগুলো আছে ওগুলো কি করব? ওগুলো তুমি আমাদের গোপন রুমে রেখে দাও। ফোন কেটে দেয় রাসেল। তারপর কিছুক্ষণ ফোন রেখে দিতেই আরও একটা ফোন আসে। শাহিন খেয়াল করে নামটার দিকে। নাম লেখা জানু। শাহিন মেয়েটির নাম্বারের ডিটেলস চেক করে জানতে পারে মেয়েটির নাম প্রিয়া, রাসেলের পিএ। আরে সোনা, কলিজা, হঠাৎ ফোন দিলে যে? আরে আর বলো না, পুরো অফিসকে মাথায় তুলেছে গ্রাহকরা। কি করব বলো? সামলে নাও সোনা, আজ রাতে তোমার ফ্ল্যাটে যাব, তখন আদৌ দিয়ে সব ভুলিয়ে দেব। সত্যি আসবে? হ্যাঁ আসবো জানো। এখন একটু দেখি তো কি রঙের ব্রা পরে এসেছো। প্রিয়া একটা নোটস পিক দেয় রাসেলকে, যেটা শাহিন নিজের ফোনে সেভ করে রেখে দেয়। 5 মিনিট পর শাহিন ফোন দেয় রাসেলকে। এমন নাম্বার থেকে ফোন করে যে রাসেলের ফোনে কোনো নাম্বারই শো করে না। হ্যালো, কে বলছেন? আমি ইভালি সিও রাসেল বলছি। রাসেল সাহেব, আমি আপনার সকল তথ্য হাতিয়ে নেওয়ার ডেভিল বলছি। দেখুন ভাই, কাজে আছি, ফাজলামো করার মুড নেই, যত সব পাগল। 1 মিনিট রাসেল সাহেব, আপনার শুভ কামনা করে বলছি। একটু আগে আপনার ফোনে আপনার পিএ নিউড পিক পাঠানো ছবিগুলো আমার কাছে আছে। আজ রাতে প্রিয়া ম্যামের ফ্ল্যাটে যাবেন আদর করতে, আর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাও আমার কাছে আছে, 000824841। কি এটাই তো নাকি? এখন আপনার কাছে 2টো অপশন খোলা। এক হয় আপনার কাছে থাকা সকল ক্যাশ আমাকে দিয়ে দেবেন, নয়তো আমি ব্যাংক থেকে পুরো 500 কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নেব, সাথে এই ভিডিও আর অডিও সব আমি আপনার স্ত্রীকে দিয়ে দেব। না না না, এমন করবেন। আপনি বলেন তো ভাই, কি আপনি? তোকে না আগেই বললাম ডেভিল দ্য হ্যাকার কিল। এখন দ্রুত তোর ডিসিশন নে,
কি করবি 500 কোটি? আর বউকে হারাবি নাকি বাসায় থাকা সমস্ত ক্যাশ আমাকে দিয়ে দিবি? দ্বিতীয়টাতে রাজি, বলুন কোথায় ক্যাশ নিয়ে আসবো? রাসেল, তুই আমাকে পাগল ভেবেছিস? আমার কথাগুলো রেকর্ড করছিস, সমস্যা নেই, করো ভাই। তবে শোন, তোর ফোন যখন হ্যাক করে সব দখল নিয়েছি, এই সামান্য অডিও ডিলিট করতে পারবো না, এটা কোনো কথা বললি? ভাই ভাই প্লিজ মাফ করে দিন, আমি আর কখনো এমন করব না। বলুন আপনি ক্যাশ কোথায় নেবেন? তোর গাজীপুরের অফিসের পেছন দিকে 1 কিলোমিটার ভেতরে দেখবি বিশাল একটা জঙ্গল। ঠিক সেই জঙ্গলের রাস্তার সামনে বটগাছ দেখতে পাবি। সেখানে তুই টাকার ব্যাগটা ফেলে রেখে চলে আসবে। যদি খবরদার পেছনে তাকাস, তাহলে তোর বউয়ের কাছে সব কিছু ফাঁস হয়ে যাবে, সাথে তোর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারও। না না ভাই, আমি কোনো চালাকি করব না, আমি আজই দিয়ে দিব। শাহিন ফোনটা কেটে দিয়ে আরও একটা নাম্বারে ফোন দেয় কুমের প্রতিষ্ঠাতা রিপন মিয়াকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ডেভিল দ্য হ্যাকার কিং। এই দেখুন, এমনিতেই মন ভালো নাই, ফাজলামো না করে বলুন কি বলবেন। পাগল আপনি রিপন সাহেব। আমার লোকেশন ট্র্যাক করতে যাচ্ছেন, কিন্তু পাবেন? আমি তো আর কাঁচা খেলোয়াড় না। আপনি কেমনে জানলেন? বললাম না রিপন মিয়া, আই অ্যাম দ্য হ্যাকার কিং, বুঝলেন? সবাই তো ডেভিল বলেই চেনে। তবে হ্যাঁ, আপনাকে একটা কথা বলা হয়নি, আপনার পরকীয়া আমি কিন্তু ধরে ফেলেছি, তাও কিনা নিজের শালির সাথে। ছি 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 ছি। মানে আপনি কিভাবে জানলেন? আমি এটাও জানি আপনার ব্যাংকে 300 কোটি টাকা আছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 78504229 আর পাসওয়ার্ড 56432। কি রিপন সাহেব, ঠিক বলেছি তো? কিন্তু আমার পাসওয়ার্ড তো 507643। দেখলেন তো রিপন মিয়া, আপনার মাইন্ড কিভাবে হ্যাক করে আপনার গার্লফ্রেন্ডের ডিটেলস জেনে নিলাম। আমি আপনার ভিডিও কলগুলো কি আপনার স্ত্রীকে দেব? না না প্লিজ, এমন করবেন না, ও প্রেগনেন্ট। ও প্রেগনেন্ট বলে শালির দেহে ক্ষুধা মেটালেন? যাই হোক, আবার তেমন কিছু চাই না। 10 কোটি টাকা আজ আপনি এই ঠিকানায় দিয়ে যাবেন। কি 10 কোটি? আমার কাছে তো এত টাকা নেই। ওকে, তোমার তথ্যগুলো আমি ভাইরাল করে দিলে তার চেয়েও ডাবল অর্থ বের হবে। মাত্র এন্টারে চাপ দেব, তাহলেই তোমার ছবি ভাইরাল। দেখুন, আমি রাজি, আমি আজই দিব। তবে হ্যাঁ, আমার ওগুলো আপনি ডিলিট করে দিবেন। শাহিন কথা দিয়ে ফোনটা কেটে দেয়। ঠিক তখনই স্টিফেনের ফোন থেকে শাহিনের ফোনে কল আসে। আসসালামু আলাইকুম বস, আপনার বলা আমি বাড়ি খুঁজে পেয়েছি, আর বাদ বাকি সবাইকে এনেছি এই বাসায়। শোনো, যে বাসা নিয়েছো সেই বাসায় যেন একটা কম্পিউটার না থাকে, যেন সবাই বাটন ফোন ব্যবহার করতে শুরু করে। ওকে বস। শাহিন ফোন কেটে দিয়ে গোসল করতে যায়। গোসল শেষ করে আবারও ফিরে আসে, কাপড় পরে রেডি হয়ে বের হয়ে যায় ধানমন্ডির 206 নম্বর বাসায়। শাহিন আগেই ছবি দিয়েছিল স্টিফেনদের। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্টিফেন, কেমন আছো ভাই? জি বস, ভালো আছি, আসুন ভিতরে আসুন। শাহিন ভিতরে যেতেই দেখে দুটো লোক দাঁড়িয়ে আছে। শাহিনের চিন্তা অসুবিধা হয় না, একজন হলো লুইস আর একজন রবার্ট। হ্যালো লুইস এবং রবার্ট, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ বস, কিন্তু কানাডার ঠান্ডা আবহাওয়া থেকে গরম পরিবেশে এসে আমার আরও অনেক ভালো লাগছে। গুড, তো চলো প্ল্যান শুরু করি। আজকেই তোমাদের যেতে হবে মিশনে। আর হ্যাঁ, আসার সময় তোমাদের যেগুলো আনতে বলেছিলাম এনেছো? বস সব রেডি, নিয়ে এসেছি, কিন্তু টাকা পেমেন্ট করা হয়নি। পুরো 10 কোটি টাকা দেনা আমাদের বিদেশি ব্যাংকে। ওকে, নো প্রবলেম, আমি শোধ করে দেবো আজই। স্টিফেন কিছুক্ষণ পর চা নিয়ে আসে। চায়ে একটা চুমুক দিয়ে শাহিন বলতে শুরু করে, শোনো, আমি দুটো লোককে ধরে ফেলেছি, যাদের কাছ থেকে আজ আমরা পেয়ে যাব 20 কোটি টাকা, যেগুলোর মধ্যে থেকে 10 কোটি টাকা আমরা আমাদের দেনা পরিশোধ করব, আর বাকি টাকাগুলো আমাদের আন্ডারগ্রাউন্ড পরিচালনা সহ অনাথ বাচ্চাদের জন্য কিছু করব। অনেক সুন্দর প্ল্যান বস, কিন্তু টাকাগুলো আমরা পাবো কোথায় বা রিসিভ করবো কোথা থেকে? পুলিশের ঝামেলা আছে, বুঝতেই তো পারছেন। লুইস, তুমি আমাকে চিনলে না। আমি একটা গল্পে পড়েছি জানো, লোকে যখন বিপদে না পড়ে তখন সে অন্যের দাম দেয় না। ঠিক তেমনই ব্রো, আমি তাদের পার্সোনাল কিছু তথ্য নিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছি। বস বলুন কখন আমাদের যেতে হবে? নো স্টিভেন, আমরা এখানেই বসে সব নিয়ন্ত্রণ করব। লুইস, বের করো সেসব সিক্রেট ডিভাইসগুলো। লুইস,
কানাডা থেকে আনা বিগ সাইজের ড্রোন, যেটা দিয়ে 10 মণ পর্যন্ত ভারী বস্তু পরিবহন করা যাবে, সাথে ছোট স্পাই ফ্লাইং ক্যামেরা বা ড্রোন, যেটা দিয়ে আমরা খুব সহজেই এইচডি মনিটরে দেখতে পারবো। বস, এগুলোর দাম 10 কোটি। এই লুইস, তুই তো আমাকে আগে কখনো বলিসনি যে এগুলো তোকে আনতে বলেছে বস। আমি নিষেধ করেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব বলে। এই রবার্ট, তুমি কথা বলছো না যে? বস, আপনারা বলছেন আর আমি শুনছি, তবে বস আমাদের উচিত হবে জাস্ট বাসায় বসে হ্যাক করে সবার ব্যক্তিগত তথ্য জানা এবং সেই তথ্যের উপর ভিত্তি করে সেই লোকের বাসায় হামলা করা। এতে আমরা ক্যাশ সহ এই সমস্ত দুর্নীতিবাজদের সঠিক শাস্তি দিতে পারবো এবং এতেই আমাদের প্ল্যান অনুযায়ী সবাই হ্যাকার দ্য মাফিয়া কিং শাহিনকে ভয় করবে। মানুষের মনে আতঙ্কের আরেক নাম শাহিন। না রবার্ট, আমি কোনো সাধারণ মানুষের ক্ষতি করতে চাই না, জাস্ট তাদের প্রাপ্য অধিকারটুকু বুঝিয়ে দিতে চাই। আমি ছিনিয়ে নিতে চাই এই সমস্ত লোকেদের যাদের টাকার পাহাড় থাকা সত্ত্বেও সাধারণ গরিবদেরকে একটা পয়সাও দেয় না। কি করবেন? এখন তো সন্ধ্যা হতে নামলো। হ্যাঁ, তবে এখন নয়, তুমি দ্রুত রেডি হয়ে আসো। আজ থেকে তোমাদের রাতের মধ্যেই সব কাজ শেষ করতে হবে। এই ডিভাইসগুলো জঙ্গলের সামনে রাস্তায় পাশে সুন্দরভাবে সেটেল করে দিয়ে আসবে, যেন আমরা সব এখান থেকে দেখতে পারি এবং পরবর্তীতে ড্রোনের সাহায্যে ব্যাগগুলোকে তুলে আনতে পারি। বস, এইসব ক্যামেরা লাগানোর কি দরকার? আমরা তো ওখানে সরাসরি হামলা করতে পারি। না রবার্ট, না, আমরা শুধু এখন ডার্ক হ্যাকার। আমাদের শুধু ক্ষমতা আছে অন্যের ফোন হ্যাক করে তাদের কাছ থেকে টাকা অর্জন করা, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলা। কিন্তু এসব চোরের মতো করতে হবে, যা আমার মোটেও পছন্দ না। আমরা করব রাবারি বা ডাকাতি, বুঝতে পারছো? বস, আমি বুঝেছি। আপনি চাচ্ছেন যতদিন না আমরা আমাদের গ্যাংটাকে পূর্ণভাবে গঠন না করতে পারছি, ততদিন আপনি ত্রিলুকায়িতভাবে কাজ চালিয়ে যাবেন। একদম সঠিক ধরেছ। আমি চাই আমাদের পূর্ণাঙ্গভাবে আমাদের টিম তৈরি হোক, কিন্তু এতে আমাদের দরকার অর্থের, যে কারণে আমাদের অধিক মূল্য দিয়ে খুব আধুনিক সব ডিভাইস ক্রয় করতে হবে। বস, আমরা চাইলে তো ওদের থেকে ছিনিয়ে আনতে পারতাম। হ্যাঁ পারতাম, কিন্তু এতে আমার ওপর পুলিশ রেগে যেত। আমি চাই আগে আমাদের ঋণ ধারগুলো শোধ করতে এবং তার পরের দিনই নিজেরাই ওই ব্যাংককে লুট করে নেব। ইউ আর জিনিয়াস বস, কিন্তু কথা হলো আমরা যে এত কিছু করছি এতে আমাদের লাভ কি? আমরা যদি কখনো ধরা পড়ি তখন সাধারণ জনগণ সঠিক না জেনেই আমাদের মৃত্যুদণ্ড চাইবে। তেমন কিছুই হবে না। তোমরা তোমাদের ল্যাপটপগুলোকে নিয়ে চলো আমার সাথে। শাহিন তিনজনকে নিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে এবং কিছুক্ষণ পর শাহিনের বাবার কিনে দেওয়া বিশাল ফ্ল্যাটে চলে আসে। সামনে দেখো, বিশাল একটা রুম রয়েছে, ওখানেই আমরা আমাদের কাজ করব এবং যত টাকা লুট করব তার সব কিছু এখানেই জমা করব। বস, আরেকটা কথা, আসলে আমাদের ক্ষুধা পেয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি, তাই এখানে এনেছি। তোমরা তোমাদের ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কগুলো সাজিয়ে নাও, আমরা খাবার গরম করে এনেছি। শাহিন লুইসদের রেখে কিচেনে চলে যায় আর লুইসরা নিজেরাই কথা বলতে থাকে। জীবনে কত হ্যাকার দেখলাম স্টিভের, তবে আমাদের নতুন বয়স লাখে একটা। এমন বয়স কোথাও পাওয়া যাবে ভাবছি, যে কিনা একবার বলা মাত্রই নিজের খাবার আনতে গেল। সবাই কি একরকম হয় বল? যাই হোক, এসব বাদ দে, আমরা বসের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিব, বুঝলি? চল, কাজগুলো সব কিছু ঠিক করে নে, আর একটু পর হয়তো বস ডাক দিবে। স্টিফেনরা তাদের পছন্দ অনুযায়ী সব কিছু ঠিক করে নিয়ে ল্যাপটপ আর কম্পিউটারগুলো ওপেন করে কিছুক্ষণ টেপাটেপের পর শাহিনের ডাক আসে। সবাই চলো, এসো, খাবার রেডি আছে। বস, খাবারগুলো আপনি নিজে রান্না করেছেন? যেহেতু আমাকে ছাড়া আর কাউকে এখানে দেখছেন না, সুতরাং বাবু আমি ছাড়া কে রান্না করবে? হে বস, হতেও তো পারে পাশের বাসার ভাবি দিয়ে গিয়েছে। ইম্পসিবল স্টিভেন, কারণ আমার বাবা পুরো ফ্ল্যাটটি আমাকে কিনে দিয়েছে, এমনকি ছাদও আছে, সাথে লিফটও, যা শুধু আমি ব্যবহার করবো আর কেউ না। বস, আপনি এগুলো একা ব্যবহার করার কারণ? দেখো লুইস, সবার ব্যক্তিগত সব কিছু থাকে। হয়তো এখানে আসতে কোনো ভাই বা ভাবি দেখলো, তখন কি করবে তারা? প্রথমেই নিজের স্বামীকে বলবে, তারপর অন্য ভাবির কাছে বলবে, আর ভাই যাবে ওই যে টঙের দোকানে চা খেতে, সেখানেই গল্পের তালে সব বলে দেবে। এক পর্যায়ে খবর চলে যাবে হয় গোয়েন্দাদের কাছে, নয়তো পুলিশের কাছে। ব্যাস, তারপর তুমি আমি জেলে। বস, কথাটা খারাপ বলেননি। আমি কখনো খারাপ কথা বলি না। যাই হোক,
বলো খবরটা কেমন হয়েছে? অনেকদিন কানাডিয়ানদের মশলা ছাড়া খাবার খেয়ে মুখের স্বাদ বলতে যে জিনিস থাকে সেটা ভুলতে বসেছিলাম। বস, আজ আপনার খাবার খেয়ে সেই স্বাদ আবারও ফিরে এলো। শাহিন কিছু না বলে শুধু হাসে। রাতে শাহিন ঘুমিয়ে পড়ে আর বাকি তিনজন চলে যায় জঙ্গলে। সেখানে সব কিছু ঠিকঠাক করে চলে আসে আবার ফ্ল্যাটে এবং পাশের রুমগুলোতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে শাহিন দ্রুত উঠে ল্যাপটপ ওপেন করে তারপর রাসেলকে ফোন দেয়। কি রাসেল, এক রাতে ভুলে গেলে? না না স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনি কই আছেন? আমি তো জঙ্গলের মাঝখানে আছি, আপনি টাকাটা নিয়ে আসুন। শাহিন ফোনটা কেটে আবার রিপন মিয়াকে ফোন দেয়। কি রিপন মিয়া, তোমাকে যে বলেছিলাম আমার টাকা চাই ভুলে গেলে? ভাই, আমি সব টাকা তুলে ফেলেছি, এখন আমি আপনার ঠিকানায় যাচ্ছি। শাহিন ফোন কেটে দিয়ে গভীরভাবে মনিটরের দিকে তাকিয়ে থাকে। একটু পর 3টা গাড়ি আসে, যেখান থেকে রাসেল বের হয়ে আসে, সাথে 2টো গাড়িতে পুলিশ। ব্যাগটা মাটিতে, চারপাশে তাকাতেই দেখে শাহিন হেসে ফোন করে রাসেলকে। রাসেল সাহেব, ভালো প্ল্যান করেছেন। ব্যাগে কি আসল টাকা এনেছেন? আর সাথে পুলিশ কেন? ভিডিও কি তবে আমি ভাইরাল করে দেব? আপনি কিভাবে জানলেন? কাম অন ইয়ার, তুই আমার এরিয়ে এসেছিস আর আমি জানবো না? যাই হোক, টাকাগুলো ব্যাগ থেকে বের করে দেখ। তোর মাথার ওপর একটা ব্যাগ আছে, ওখানে টাকাটা রাখ এবং পুলিশকে চলে যেতে বল। পুলিশ গেলে আমার থেকে তোর সকল প্রমাণগুলো নিয়ে যা। রাসেল দ্রুত তাই করে। পুলিশকে চলে যেতে বলে পাগলের মতো জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক কিছুক্ষণ পরে রিপন মিয়া টাকা নিয়ে আসে এবং টাকার ব্যাগ রেখে চলে যেতে নিলে শাহিন ফোন করে রিপন মিয়াকে। কি রিপন সাহেব, পুরোটা আছে তো? জি, সম্পূর্ণ আছে। এখন আপনি প্লিজ এসব ডিলিট করে দেন এবং আমার ব্যাংকের পিনকোড দিয়ে দিন। দিয়ে দেব। দ্রুত চলে যান আপনি ওখান থেকে, জায়গাটা ভয়ানক আপনার জন্য। রিপন মিয়া দ্রুত গাড়িতে উঠে চলে যায় আর শাহিন ঠিক তখনই ল্যাপটপ হাতে নিয়ে ছাদে চলে যায় এবং ড্রোনের মাধ্যমে ব্যাগ দুটো উঠিয়ে সোজা নিয়ে এসে ল্যান্ড করে ছাদে। এতক্ষণ শাহিনের সব কিছু লক্ষ্য করছিল লুইসরা। এভাবে যে লুট করা যায় এটা ওদের ধারণার বাইরে ছিল। শাহিন আর ওদের অতটা ধারণা দিতে চায় না বলে চুপচাপ টাকাগুলো চেক করে নিয়ে এক ব্যাগ লুইসকে দেয়। শাহিন তারপর, লুইস, টাকাটা দিয়ে দাও আমাদের পাওনাদারকে এবং তার আইপি অ্যাড্রেস বা নাম্বারটা নিতে ভুলবে না। ওকে বস। স্টিফেন আর রবার্ট, এই নাও 10 কোটি টাকা। 3 মাসের মধ্যে সবচেয়ে বড় এতিমখানা খুলবে এই এলাকায় এবং সকল বয়সের অনাথ শিশুসহ বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে আসবে সেখানে। বস, তাহলে বাকি কাজ কে করবে? মানে আমাদের তো একটা গ্যাং দরকার, তাই না? হ্যাঁ দরকার, এবং সেটা আমরাই করব, এবং সেটা আজই। ফার্স্ট রবার্ট, তুমি এলাকায় যত গুন্ডা আছে ওদের সবাইকে এক করো। বলবে সবাইকে 50,000 টাকা মাস বেতন দেওয়া হবে। যে যে কাজে আসতে চায় তাদের সকলকে কাজে নিয়ে আসো। বস, আমি বুঝেছি। টাকা দিয়ে ওদের দলে আনাবো এবং আমাদের কাজ তাদের ভালো লাগলে তারা যদি কাজ করতে চায় করবে, না হলে চলে যাবে। কাজ করবে, টাকা পাবে, আর যদি বেইমানি করে তবে তার চেয়েও বড় শাস্তি হলো মৃত্যুদণ্ড। হ্যাঁ, সেটা কার্যকর করব আমি। কিন্তু বস, এই ঠান্ডার নতুন ওসি যে আমাদের ডিস্টার্ব করবে, তার কি হবে? রবার্ট, আমি অতটা কাঁচা নই। আমি পুরো বাংলাদেশে রাজ করার জন্য এসেছি, আর রাজার তো একটা রানী চাই, তাই না? জি বস। আমার রানী কে জানো? এই থানারই অফিসার, মিস হুরাইরা। কিন্তু হ্যাঁ বুঝেছি, তুমি বলতে চাচ্ছ যে পুলিশ অফিসার আমার কাজে বাধা দেবে, কিন্তু আমার কাজের স্টাইল আর উদ্দেশ্য জানলে ঠিকই কিছু বলবে না। আর যদি বলেও তবে সাবধান করবে, কখনো সোজা জেলে নিয়ে যাবে না। কিন্তু বস, ভাবি কি রাজি হবে? রবার্ট, হবে। আমি নিজে তাকে আমার প্রেমে পড়তে বাধ্য করব। কিন্তু কিভাবে? বলবো, এখন নয়। তোমাকে যে কাজ দিয়েছি সেটা করো, তবে হ্যাঁ, তার আগে তুমি হ্যাকারদের আইডি কোড বানিয়ে আনো। রাত তখন 12টা। অফিসার হুবাইরা একটা খুনের ইনভেস্টিগেশন করে ফেরার পথে দেখতে পায় রাস্তার পাশে কয়েকটা লোক একটা ছেলেকে মারছে। হঠাৎ লোকগুলোর মধ্যে একজন ছেলেটাকে গুলি করে। হুবাইরা দ্রুত পুলিশের গাড়ির সাইরেন চালু করতে গুন্ডাগুলো ছেলেটাকে ফেলে পালিয়ে যায়। হুবাইরা এমন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে পকেট থেকে রিভলভার বের করে লক্ষ্য করে দ্রুত হাঁটতে থাকে ছেলেটার দিকে। আশেপাশে কয়েকটা ফাঁকা শ্যুট করে হাঁটু ভাঁজ করে বসে ছেলেটার মুখ নিজের দিকে ঘুরিয়ে চমকে যায়। শ্বাস চলছে কিন্তু সেন্সলেস। কোথায় গুলি লেগেছে সেটা দেখার জন্য পুরো শরীরে হাত বুলিয়ে বাম হাতের কাঁধে হাত দিতেই দেখে কাঁধ ব্যাকা, মানে কাঁধে গুলি লেগেছে।
হুবাইরা নিজে কোনো রকমে ছেলেটাকে কোলে তুলে নিয়ে গাড়ির পিছনে বসিয়ে দ্রুত গাড়ি ড্রাইভ করতে থাকে। হসপিটালে না নিয়ে গিয়ে নিজের বাসায় নিয়ে যায় আর পারিবারিক ডাক্তার এজাজুলের মাধ্যমে গুলিটা বের করে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু ততক্ষণে অতিরিক্ত রক্তপালায় ছেলেটি কোমায় চলে যায়। মা হুবাইরা, টেনশন নিস না, খুব দ্রুত কোমা থেকে ফিরে আসবে। হ্যাঁ, তাই যেন হয় আঙ্কেল। নিজের দায়িত্বে এই ছেলেকে এখানে এনেছি, কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ধুর পাগলি, কিছুই হবে না, টেনশন নিস না, ভরসা কর। আর তুই তো পুলিশ অফিসার, তবে হসপিটালে নিয়ে যাসনি কেন? আঙ্কেল, আমি জানি আমি পুলিশ অফিসার, কিন্তু তাই বলে তো আর হসপিটালের নিয়ম ভাঙতে পারি না। তাছাড়া কেসও হয়নি, এফআইআর, সাধারণ ডায়েরি, আরও অনেক ঝামেলা আছে যাতে আমি জড়াতে চাইনি। এতে হয়তো ছেলেটার মৃত্যু হতে পারত। আমারও একটু আসতে দেরি হয়েছে। যাই হোক মামুনি, আমি এই ওষুধগুলো দিলাম, তুমি খাইয়ে দিও। আর হ্যাঁ, এ তো কোমায়, যদি একভাবে এক কাত হয়ে শুয়ে থাকে তবে পিঠে ঘা হতে পারে, তাই 30 মিনিট পর পর কাত পরিবর্তন করে দিবে। তাহলে আমার চাকরির ডিউটির কি হবে? ওসব থেকে 3 মাসের জন্য ছুটি নে, তাছাড়া উপায় আছে, একটা নার্স রেখে যা। না থাক, আমি ছুটি নিয়ে নিব। নার্সের ওপর আমার এতটা ভরসা নেই, ওরা দায় সারার কাজ করবে। ডক্টর এজাজুল হেসে চলে যায়। আজ 1 মাস হলো, এখনও ছেলেটার জ্ঞান ফেরেনি। হুবাইরা কেন যেন ছেলেটার উপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। যতক্ষণ ছেলেটার পাশে থাকে হুবাইরার কেন যেন মন বলে, হুবাইরা, তুই পেয়ে গেছিস তোর পছন্দের মানুষকে, একে তুই ছাড়িস না। হুবাইরা নিজের মনের কথাগুলো শুনে শুধু হাসছে। এদিকে আরও 1 মাস পর ছেলেটি কোমা থেকে বের হয়। হুবাইরা এত খুশি হয়েছিল তখন বলার বাইরে। এই এমনভাবে নড়াচড়া করছো কেন? কে আপনি? আমি হলাম পুলিশ অফিসার বলতে গিয়ে থেমে যায়। হুবাইরা। ও, কিন্তু আমি এখানে কেন? তোমার কি কিছু মনে নেই? হ্যাঁ হ্যাঁ আছে, কয়েকজন আমাকে রাস্তায় মারছিল আমার ব্যাগ ছিনিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক ধরেছ, আর আমি তোমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? আর ওই লোকগুলো কেন তোমার ব্যাগ নিয়ে টানছিল? আমি শাহিন, আর জানি না, গ্রাম থেকে শহরে এসেছিলাম। হঠাৎ তারা আমাকে আমি যে জায়গার কথা বলেছিলাম সেই জায়গা দেখিয়ে দেওয়ার জন্য নাম করে ওইখানে নিয়ে আসে। হুবাইরা মনে মনে শাহিনকে খুবই সহজ সরল ভাবে। তারপর, তুমি এখানে কি পড়াশোনা করো? জি হ্যাঁ, আমি কলেজে যাব। আজ নয়, আগামী সপ্তাহে তোমাকে আমি নিজেই নিয়ে যাব। তবে হ্যাঁ, আরেকটা কথা, তুমি কই থাকো? থাকতাম মেসে, কিন্তু মেসের মালিক বের করে দেয় আমাকে ভাড়া না দেওয়ায়। তোমার অসুবিধা না হলে এখানে থাকতে পারো। কত টাকা ভাড়া নেবেন? কত টাকা ভাড়া নেবেন মাসে? মানে তুমি এখানে থাকবে, খাবে দাবে, ঘুরবে, এতে তোমাকে কোনো ভাড়া দিতে হবে না। বলতে পারো এটা আমার বাসা। একটা কথা বলবো? বলো। আপনার চুল থেকে না অনেক সুন্দর একটা মিষ্টি গন্ধ পাচ্ছি, মন চাচ্ছে চুলগুলোর মাঝে মুখ ডুবিয়ে দিয়ে ঘুম পাড়ি। হুবাইরা শাহিনের দিকে চোখ বড় বড় করে তাকায়। তারপর, কি বললে? না না না, কিছু বলিনি তো। শাহিন এমন ভাব করে যেন হুবাইরার কথা সে অনেক ভয় পেয়েছে, আর হুবাইরা শাহিনের কাঁদো কাঁদো অবস্থা দেখে দ্রুত শাহিনের দিকে নিজের খোলা চুলগুলো এগিয়ে দেয়। তারপর, থাক, আর কাঁদতে হবে না, পিচ্ছি কোথাকার। সামান্য এতটুকু বকা দিতে গিয়ে অবস্থা। যদি তোমাকে মারি তবে তুমি কি করবে আল্লাহই ভালো জানে। আপনি অনেক পচা, আপনি আমাকে বকা দিয়েছেন, আপনার সাথে কথা বলবো না আমি। হুবাইরা পরে তাজ্জব লেগে যায়। এত সহজ সরল ছেলে হয় নাকি? ভাবতেই পারে না। হুবাইরা ফিক করে হেসে দেয়। তারপর, ওলে বাবা লে, কি পিচ্ছি ছেলে রে বাবা। আর কাঁদতে হবে না, আজ তোমাকে নিয়ে বিকেলে ঘুরতে যাব। কি সত্যি? আমি এখনই রেডি হয়ে আসছি, আপনি দাঁড়ান। আরে আরে, এখন নয়, বিকেলে বলেছি, বিকেলে। এখন তুমি ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়ো। শাহিন তখনও হুবাইরের মিষ্টি চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত, আর মনে মনে ভাবে, না, এই পুলিশের প্রেমে তো আমি পড়ে গেলাম। এদিকে হুবাইরা ভাবে, ইস, কি হলো আমার? শাহিনকে আমার এত ভালো লাগছে কেন? কি জাদু করেছো শাহিন আমাকে? বলে তো দাও, কি করলে পাবো শুধু তোমাকে? শাহিন সব চিন্তা ঝেড়ে ফেলে হুবাইরার কালো ঘন চুলের মিষ্টি গন্ধে মাতাল হয়ে ঢলে পড়ে ঘুমে। হুবাইরা শাহিনের ঘুম আসা নিশ্চিত করে ফোন বের করে ডক্টর এজাজুল আঙ্কেলকে ফোন দেয়। কিছুক্ষণ পর ডক্টর এজাজুল আঙ্কেল এসে শাহিনকে কিছুক্ষণ চেক আপ করে, কয়েকটা ঔষধ লিখে দিয়ে চলে যায়। এদিকে, এই স্টিফেন বয়স তো গত 2 মাস হলো একটি বাড়ির জন্য খোঁজ নিল না।
এতিমখানার কাজ তো প্রায় শেষ, কি করবি এখন? আরে টেনশন নিচ্ছিস কেন? আমরা ওই বাসার কাজের মহিলার থেকে খবর পেয়েছি বসের সেন্স ফিরেছে। খুব শীঘ্রই তিনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আর আমাদের যে কাজগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট করলেই তো হয়। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। এই স্টিফেন, তুই কিছু কি বলবি? কি বলবো, বসের রেখে যাওয়া 10 কোটির মধ্যে তো 9 কোটি শেষ হয়ে গিয়ে, বুঝতেই তো পারছিস বিনা কাজে আমরা এত টাকা লোকগুলোকে দিয়েছি। আরে 1 কোটি আছে, সমস্যা নেই, বস চলে আসবে। এদিকে শাহিনকে নিয়ে বিকেলে ঘুরতে বের হয়েছে হুবাইরা। শাহিন চুপচাপ আশেপাশে পরিবেশগুলো দেখছে আর ভাবছে, 2 মাস কোমায় কিভাবে গেলাম? সামান্য একটা গুলির আঘাতে নাকি অতিরিক্ত রক্ত পড়ার কারণে? মা বাবা কেমন আছে সেটাও জানে না শাহিন। হুবাইরার সাথে কথা বলতে বলতে পার্কে ঢুকতে টিকিট কাটতে হবে। শাহিন নিজেই টাকা নিয়ে টিকিট আনতে যায় এবং এসে দেখে হুবাইরার আগে ফুঁসছে, কিন্তু শাহিন সামনে যেতে রাগ পানি করে মুখে হাসি আনে। শাহিন হুবাইরার হঠাৎ পরিবর্তন ধরে ফেলে। ঠিক তখনই শাহিন পেছনে কয়েকটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং হুবাইরাকে ইঙ্গিত করে আজেবাজে কথা বলতে থাকে। শাহিনের মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ছেলেগুলোকে পিটাতে, কিন্তু শাহিন নিজেকে কন্ট্রোল করে ভেতরে যাবে, তখনই হুবাইরা শাহিনকে থামিয়ে দেয়। তারপর, বাবু তুমি একটু ভেতরে যাও, আমি আসছি। কোথায় যাবে? এই তোমার লজ্জা নেই? বোঝো না কই যাব? টয়লেটে যাব। তুমি ভেতরে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে, যাও। শাহিন টিকিট চেকারের হাতে টিকিট না দিয়ে ফুস করে ভেতরে ঢুকে পড়ে। হুবাইরা শাহিনকে ভেতরে ঢুকতে দেখে এবং কনফার্ম হয়ে পকেট থেকে ওয়াকিটাকে বের করে পুলিশ কন্ট্রোল রুমে ফোন দিতেই পাশেই ফাঁড়ি থেকে 2টি দল চলে আসে, আর বকাটিগুলোকে ধরে জিপে তোলার আগেই হুবাইরা পুলিশকে থামিয়ে আশেপাশে বড় মোটা লাঠি এনে ওরা ধরে মারতে থাকে ছেলেগুলোকে। তারপর, তোদের আজ কী করবো থানায় গিয়ে? নিজের চেহারা তো দূরে থাক, তোর একটা দাঁতও রাখবো না। কনস্টেবল, এদের নিয়ে যাও। এই কর্মকাণ্ডগুলো শাহিন ফুলের দোকানের পেছন থেকে লক্ষ্য করছিল। হুবাইরা মারা থামিয়ে দিলে দ্রুত শাহিন টিকিট চেকারকে টিকিট বুঝিয়ে দিয়ে ভেতরে চলে যায়, গিয়ে একটা বেঞ্চে বসে। পুলিশকে বিদায় দিয়ে হুবাইরা পার্কের ভেতরে ঢুকে খুঁজতে থাকে শাহিনকে, কিন্তু না পেয়ে হুবাইরার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কেন যেন হুবাইরার বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করছিল। হঠাৎ হুবাইরা শাহিনকে একটা জায়গায় বসে থাকতে দেখে মুখে 1 সেকেন্ড হাসি ফুটে ওঠে। দৌড়ে শাহিনকে গিয়ে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। শাহিন তাজ্জব লেগে যায় হুবাইরার কাজ দেখে। আরে আরে করছো কি? আমার লজ্জা করছে তো। লাগুক হারামি, তুই এখানে বসেছিলি কেন? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তাই বলে চুমু দিতে হবে এভাবে সবার সামনে? আমার মানিজ্য শেষ করে দিলেন। এই চুপ, কেঁদো না শোনা, আমার কলিজা আমার। তুমি আমাকে একাই চুমু দিলে, এতে আমার বিয়ে হবে না। আমিও তোমাকে চুমু দেবো। হুবাইরা অবাক সাথে খুশিও হয়। তারপর, আচ্ছা জানো, আচ্ছা না, চুমু দাও। শাহিনের দিকে গাল এগিয়ে দেয় হুবাইরা। শাহিন যেন দেরি করে না, হুবাইরা 2 গাল চেপে ধরে ঠিক কানের লতির নিচে চুমু দেয়। শাহিনের এমন স্পর্শে হুবাইরা কেঁপে ওঠে। শাহিন ছাড়ো, আমার কেমন কেমন করছে। না, আমি আরো দেব। তুমি কি আমার স্বামী যে দিবে? না, কিন্তু আমার বড় হবে। কি? আমি বড় হব, কিন্তু বউ কই পাবো? এই যে আমি আছি। কিন্তু আমি যে কিছুই করি না, তোমাকে খাওয়াবো কি? দূর বোকা, তুমি শুধু পড়াশোনা করবে আর আমি তো চাকরি করি পুলিশের। কি 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 পুলিশ? শাহিন ধপাস করে মাটিতে পড়ে যায়। হুবাইরা প্রচুর ভয় পেয়ে শাহিনকে ডাকতে থাকে, কিন্তু শাহিনের সেন্স না ফেরায় দ্রুত পুকুর থেকে পানি এনে শাহিনের চোখে ঢেলে দিতেই শাহিন লাফিয়ে ওঠে। তারপর, আমাকে ধরবেন না, আমি আর কখনো আপনাকে চুমু দেবো না। এই কি হলো তোমার? এভাবে ভয় পেয়ে আবার কাঁদছো কেন? আমি কি তোমায় কিছু বলেছি? আমি শুনেছি পুলিশ অনেক খারাপ হয়, ওরা মানুষকে শুধু শুধু ধরে নিয়ে গিয়ে মারে। আর আমি তো আপনাকে চুমু দিয়েছি, আপনি কি আমাকে থানায় নিয়ে গিয়ে মারবেন? হুবাইরা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এত বড় বোকার সহজ সরল ছেলে পৃথিবীতে আছে, শাহিনকে না দেখলে হুবাইরা জানতোই না। ও মা, তুমি তো আমার হবু বর, তোমাকে তো আমি চুমু দেব, সাথে তুমি আমাকে চুমু দেবে, বুঝেছো? আমার খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। হুবাইরা উঠে যেতেই শাহিনের কাছে আসে স্টিফেন, রবার্ট আর লুইস। বস, আমাদের টাকাগুলো ফুরিয়ে গিয়েছে।
তোমরা এখানে কেন? আর জানলে কি করে আমি এখানে? বারে আমাদের বস আমাদের না জানালে কি আমরা জানবো না? আমরা আমাদের বসের সব খবর রাখি। বুঝেছি, আমি দেখলাম জানলার পাশে লুইসকে। বস, ভাবি চলে আসবে, কি করব বলেন? শোনো, ফার্স্ট আমার ফোনের সিম কার্ড আমাকে দাও। আর শোনো, আমি তোমাদের সব সময় রাতে বলে দেব। এখন দ্রুত চলে যাও। ওকে বস। স্টিফেনরা চলে যেতে হুবাইরা চলে আসে। তারপর, বর, আমাকে কি তুমি মিস করছিলে? তোমার সাথে কথা নেই, আমি রাগ করেছি। ওরে ওরে আমার বর রে, রাগ করো কেন? শোনো, এই যে দেখো, আমি চিকেন বিরিয়ানি এনেছি গরম গরম। আমি খাবো না তুমি খাইয়ে না দিলে। বরটা দেখি রোমান্টিক হচ্ছে। এই নাও, হাঁ করো দ্রুত, আমার লজ্জা করছে। সেদিনের মতো ঘোরাঘুরি করে শাহিনরা বাসায় চলে আসে। এই ওইদিকে কই যাও? কেন, রুমে যাচ্ছি, ঘুমাবো। না, আমি তোমার সাথে ঘুমাবো। কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি। তাতে কি হয়েছে? আমি তোমার সাথে ঘুমাবো ঘুমাবো ঘুমাবো। তাহলে তো আমাদের বিয়ে করতে হবে। হ্যাঁ, করবো। হুবাইরা কিছুক্ষণ ভেবে টেলিফোন হাতে নিয়ে কাউকে ফোন করে। কিছুক্ষণ পরে ডক্টর এজেজুল আঙ্কেল এবং তার সাথে একজন হুজুর আসেন। এনারা কারা? আমরা তো বিয়ে করব, তো সাক্ষী তো লাগবে, আর কাজীও লাগবে। দুটো হাজির নাও, বিয়ে করব এখন। শাহিন মনে মনে খুশি হয়। 1 ঘন্টা পর কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে যায়, আর ডক্টর এজেজুল আঙ্কেল যাওয়ার আগে মুচকি হাসতে হাসতে চলে যায়। চলো চলো, রুমে যাই, ঘুমাবো। ঘুমবো মানে? আজ না আমাদের বাসর রাত, বিড়াল মারতে হবে আজ তোমাকে। ছি, তুমি খুব দুষ্টু। ওগুলো কেউ বলে? চলো তো রুমে যাই। শাহিন হুবাইরাকে কোলে তুলে নিয়ে বেডরুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দরজা লাগিয়ে দিয়ে আসে। তারপর খাটে বসে। শাহিন, আমার চোখের দিকে তাকিয়ে কয়েকটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলবো, বলো তুমি। তোমার বাবা মা কোথায় এবং তারা কি করে? আমাদের বিয়ে হয়ে গিয়েছে এবং আজ আমাদের জীবনের সবচেয়ে মধুর রাত, তাই তোমাকে মিথ্যে বলবো না। আমার বাবা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সাথে শাহিন গ্রুপ অফ কোম্পানির মালিক শফিউল চৌধুরী। হুবাইরা শাহিনের কথা শুনে চমকে যায়। তারপর, তুমি বাংলাদেশের নাম্বার 1 বিজনেসম্যানের ছেলে শাহিন, ওরফে শাহিন চৌধুরী? তুমি আমাকে আগে বলনি কেন? আসলে হুবাইরা, যেদিন আমি তোমাকে প্রথম দেখি, মানে সেন্স ফেরার দিন, তখনই আমি তোমার চোখের মায়ায় পড়ে যাই। নিজের মধ্যে ছিলাম না এতদিন, শুধু মনটা তোমাকেই চাইতো। বলতে পারো অবুঝ শিশু হয়ে গেছিলাম আমি। শ্বশুর আর শাশুড়িকে ডেকে আনো, আমি কথা বলবো ওনাদের সাথে। ফোন নেই আমার কাছে। হুবাইরা নিজের ফোনটা শাহিনকে দিয়ে বাথরুমে চলে যায়, আর শাহিন ফোনটা নিয়ে তার বাবাকে ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো বাবা, আমি শাহিন বলছি। এতদিন পর ফোন দিলি, তা কি ব্যবস্থা করলি? এই ছেলেগুলো তো তোকে দেখতে চাচ্ছে। বাবা, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আর একটা কথা বলবো বাবা? আমাকে নয়, তোর আম্মুকে বলো। শাহিনের আব্বু শাহিনের আম্মুকে ফোনটা দেয়। হ্যাঁ বাবা, বলো, কি বলবে? আম্মু, আমি বিয়ে করে ফেলেছি আজ, তোমাদের না বলেই। সরি। আরে আরে, সরি বলছিস কেন বাবা? তুই কোথায় আছিস ঠিকানাটা দে, আমরা আগামীকালকেই তোর কাছে যাব। হ্যাঁ আম্মু, দিচ্ছি। আর হ্যাঁ, তাইফ, আবির আর আসিফকে নিতে আমি লোক পাঠিয়েছি। লুইস আর রবার্ট নামের দুজনকে পাঠিয়েছি, ওদের হাতে আবিরদের দিয়ে পাঠাবে। ঠিক আছে বাবা, কিন্তু ওরা থাকবে কই? আমি যে এতিমখানা তৈরি করেছি সেখানে থাকবে। আর তোমরা আগামীকাল নয়, আম্মু পরশু আসবে। ঠিক আছে, তাই হবে। তা বৌমা কোথায়? বাথরুমে গেছে। ওকে, তাহলে বৌমার সাথে আগামীকাল কথা বলবো। এখন ঘুমাই বাবা, তোমার আব্বু ঘুমিয়ে পড়েছে। আল্লাহ হাফেজ। শাহিন ফোন কেটে দিয়ে লুইসকে ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি শাহিন বলছি। হ্যাঁ বলুন। আগামীকাল তোরা আমার বাসায় যাবি, আশিক আর তাইফকে নিয়ে যাবি এতিমখানায়। ওকে বস। শাহিন ফোনটা কেটে কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করে দেয়। এমন সময় হুবাইরা বাথরুম থেকে বের হয়ে আসে। তারপর, কি হলো, কথা বলা শেষ? কবে আসছে শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মা? আগামীকাল না হলে পরশু। আগামীকাল কেন নয়? উফ, বোঝো না কেন? আমরা একটু রোমান্স করবো, বুঝেছো? এই, মনে কি শয়তান ধরেছে? ধরলে অসুবিধা কই, নিজেরই বউ তো।
শাহিন আস্তে আস্তে ঠোঁট দুটো এগিয়ে নিয়ে যেতে থাকে হুবাইরার ঠোঁটের দিকে, কিন্তু হুবাইরা আর মনে হয় সহ্য করতে পারেনি। শাহিনের চুল ধরে নিজে দুজোড়া ঠোঁট এক করে দেয় এবং হারিয়ে যায় সুখের রাজ্যে। পরের দিন হুবাইরা আর শাহিন বের হয় ঘুরতে। ঘোরার এক পর্যায়ে শাহিন বলে ওঠে, হুবাইরা, আজ তোমাকে আমার স্বপ্নের জায়গায় নিয়ে যাবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু কোথায়? তোমার চোখে আমি একটা কাপড় বেঁধে দেব এবং তারপর নিয়ে যাব। হুবাইরা শাহিনের হাত দুটো ধরে বলে, ও হে স্বামী, তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, বুঝেছ? সুতরাং তুমি যা খুশি করতে পারো, তবে হ্যাঁ খেয়াল রাখবে এতে যেন আমার ইজ্জত বা সকলের সামনে লজ্জায় না পড়তে হয়। শাহিন আলতো করে হুবাইরার কপালে চুমু দিয়ে চোখ বেঁধে রিক্সা করে নিয়ে যায় শাহিনের স্বপ্নের জায়গায়। শাহিন হুবাইরার চোখের বাঁধন খুলে দেয়। হুবাইরা চারিপাশে চোখ ঘুরিয়ে শাহিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। শাহিনও ইশারায় বুঝিয়ে দেয় সামনে তাকাতে। এটা তো এতিমখানার সাথে বৃদ্ধাশ্রম। এটাই তোমার স্বপ্নের জায়গা। মানে সিম্পল পাগলি, এই এতিমখানাটা আমাদের। কি সত্যি? হ্যাঁ। ঠিক সেই সময় তিনটে ছেলে এগিয়ে এসে শাহিনকে জড়িয়ে ধরে। শাহিনও ওদের জড়িয়ে ধরে। তারপর, কেমন আছিস তোরা? জি ভাইজান, ভালো আছি, কিন্তু আপনি আমাকে ভুলে গেছেন। ভাইয়া, তুমি ঠিক বলেছ, শাহিন ভাইয়া আমাদের ভুলেই গেছে। না রে পাগলা, বিজি ছিলাম। আর এই দেখ, এটা তোদের ভাবি। শাহিনরা এভাবে সারাটা দিন আশ্রমে কাটিয়ে বাসায় আসতেই অবাক হয়ে যায়, কারণ বাসায় শাহিনের আব্বু আম্মু বসে। হুবাইরা শাহিনকে চিমটি দিয়ে ইঙ্গিত করে, এনারা কারা? এরা হলো আমার বাবা মা, মানে তোমারও বাবা মা। হুবাইরা সালাম দেয় দুজনকে। তারপর ভালো মন্দ খোঁজ খবর নিয়ে শাহিনরা ডিনার করতে বসে। বাবা, সারপ্রাইজ হয়ে গেলাম তো আমি। এসব করেছে বৌমা, বুঝলি? শাহিন হুবাইরার দিকে তাকিয়ে হাসে। মা, তুমি এই গাধাকে কিভাবে বিয়ে করলে? ওই আর কি, মা হয়ে গেল কোনো রকমে। যাই হোক, ছেলেটা ভালো, লাজ করেছে। তো শাহিন, শোনো, আগামীকাল থেকে তুমি আমার অফিসে বসবে। আমি আর অফিসে যাব না। কিন্তু? কোনো কিন্তু নয়, যা বলেছি তাই করবে। আর হ্যাঁ, আর একটা কথা, বৃদ্ধাশ্রম কি খোলা হয়ে গেছে? হ্যাঁ বাবা, আজ হুবাইরাকে নিয়ে গেছিলাম। পরের দিন সকালে হুবাইরা শাহিনকে টাই বেঁধে দিচ্ছে। হ্যাঁ, খাওয়াবো পাগলি। শাহিন গাড়ি নিয়ে অফিসে চলে আসে। ঠিক তখনই শাহিনের ফোনে কল আসে। শাহিন রিসিভ করে। হ্যালো মিস্টার শাহিন, আমি মিষ্টি বলছি। আপনি যাকে মেরেছিলেন কলেজে? হ্যাঁ বলুন। আসলে আপনার কাছে সরি বলার জন্যই ফোন দিলাম। আসলে রাগের বশে ওসব করেছিলাম, মাফ করবেন। আল্লাহ হাফিজ। শাহিনের এসবে কোনো মাথা ব্যথা নেই, চুপচাপ অফিসের কাজ করতে থাকে। ঠিক তখনই স্টিফেনরা রুমে প্রবেশ করে। তারপর, বস, পুরো 1000 কোটি টাকা রয়েছে। এটা কেবল শুরু স্টিফেন, সামনে আরো বাকি। বস, কেন আমরা নিজেদের এভাবে আড়ালে রেখেছি? কারণটা হলো আমার পরিবার, আর বড় কথা হলো তোমরা। হয়তো আমরা যদি প্রকাশ্যে কোনো কাজ করি তবে আমাদের প্রতিদ্বন্দ্বী তৈরি হবে, আর তাই আমরা অন্ধকারে প্রতিবাদ করি, যে কারণে আমরা নিজেদের গোপন রাখি। সামনে তবে কি আরও ব্যাংক লুট করব? শাহিন কিছু বলে না, রহস্যময়ী হাসিতে মেতে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা নতুন আমাদের চ্যানেলে এসে গল্প শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।